খবর? আচ্ছা, আজ গতদিনের তো একটা ক্লাস আমাদের একদম নষ্ট হয়ে গেছিল এর কারণে, ওই ফেসবুকের বাগের কারণে, ফেসবুকের প্রবলেমের কারণে। তো আমরা আশা করতেছি আজকে এরকম কিছু করবে না। তারপরও ভয় লাগে, এই জন্য তোমরা চেষ্টা করবা হচ্ছে রেগুলার ক্লাসগুলো একদম লাইভে করার জন্য। জানি না, কারণ ফেসবুকে কিন্তু মেটাতে কিন্তু বিগত এক সপ্তাহ ধরে আমরা খেয়াল করতেছি বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট হচ্ছে ফেসবুকের। ঠিক আছে, তো এই জন্য আমাদের একটু সাবধান থাকা দরকার, যে কোন সময় দেখা যায় যে ফেসবুকে কি প্রবলেম হয়ে যায়, একটা ক্লাস তো গায়েব হয়ে গেল আবার। খুবই দুঃখজনক ব্যাপারটা আসলে। তো চলো আমরা হচ্ছে আমাদের পড়া শুরু করি। আমরা পরিপাক পড়ছিলাম আগের দিন, আজকে হচ্ছে দেখি আমরা আগের দিন কতটুকু পড়তে পারছি। আগের দিন আমরা পরিপাক তন্ত্র পর্যন্ত পড়ছিলাম, পরিপাক তন্ত্রের গঠন পর্যন্ত আগের দিন আমরা পড়ছিলাম, রাইট? পরিপাক তন্ত্রের গঠন পর্যন্ত। তো আজকে আমরা পরিপাক তন্ত্রের মানে আগের দিন আমরা পরিপাক তন্ত্রের গঠন পড়ছি বলতে পরিপাক তন্ত্রের বেসিক গঠনটা আমরা আগের দিন পড়ছি অ্যাকচুয়ালি। আজকে এখন আমরা সেই মুখ থেকে, মুখের ছিদ্র থেকে আস্তে আস্তে আমরা ভিতর দিকে ঢোকা শুরু করবো। মুখছিদ্র থেকে আস্তে আস্তে ভিতর দিকে ঢোকা শুরু করবো, দেখা শুরু করবো যে আসলে আমাদের মুখের ভিতরে আমরা কি কি পাই। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি আমাদের প্রথম ক্লাস, আমরা 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 প্রথম ক্লাসের কথা যদি বলি, প্রথম ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের মুখটা শুরু হয় যে এই জায়গা থেকে, যে জায়গাটাকে আমরা বলছিলাম মুখছিদ্র। মুখছিদ্র, তো মুখছিদ্রের পরে আমরা কি পাই? মুখছিদ্রের পরে এখানে একটা গহ্বর পাই, যেটাকে আমরা মুখগহ্বর বলি। মুখগহ্বরের পরে এই জায়গাটা পাই, এই জায়গাটা হচ্ছে গলবিল, গলবিলের পরে হচ্ছে আমরা পাই হচ্ছে অন্ননালী। এটা আমরা আগের দিন আমরা জানছি। ওকে, তো আমরা আজকে একদম মুখছিদ্রে চলে যাব, একদম ওপেনিং থেকে আমরা পড়া শুরু করবো। প্রথমে আছে কি মুখছিদ্র। তো তোমাদের অনেকের বইয়ের মধ্যে এই পার্টটা নাই, আর এই পার্টটা আমি আগে থেকে লিখে রাখছি, কারণ এইগুলা জাস্ট হচ্ছে জাস্ট জানো। হ্যাঁ, এগুলো জাস্ট জানলেই হবে। তো এখান থেকে বেশিরভাগই যেগুলো আছে এগুলো হচ্ছে কনসেপ্টের জন্য, খুব অল্প কিছু জিনিস থাকে মেমোরাইজের জন্য। তাহলে তোমরা এটা জানো যে প্রথমে আছে কি মুখছিদ্র। প্রথমে আছে মুখছিদ্র, দেখো একটু বোঝো, নোট করবা সমস্যা নাই, আগে একটু বোঝো মুখছিদ্র কি আছে। মুখছিদ্রের মধ্যে দেখো আমাদের এই যে দুটো ঠোঁট আছে, তাহলে মুখছিদ্র যেটা তৈরি হয় কি দিয়ে? মুখছিদ্র তৈরি হয় দুটো ঠোঁট দিয়ে। তাহলে মুখছিদ্রের মধ্যে আমরা পাইতেছি কি দুটি ঠোঁট, দুটি ঠোঁট। তাহলে তুমি যদি ঠোঁট পাও, ঠোঁট দিয়ে তুমি কি কি কাজ করতে পারবে চিন্তা করো। ঠোঁট দিয়ে তুমি কি কি কাজ করতে পারো? ঠোঁট দিয়ে খাবার খাইতে পারবা, তাহলে খাদ্য গ্রহণ। ঠোঁট দিয়ে তুমি কি করতে পারতেছো? খাদ্য গ্রহণ করতে পারতেছো, নাম্বার ওয়ান। দুই নম্বরে কি করতে পারতেছো? তুমি ঠোঁট দিয়ে কিন্তু কথা বলো, রাইট? তোমার ঠোঁট আর জিভ দিয়ে কিন্তু তুমি কথা বলো, তাহলে কথা বলা। তাহলে আরেকটা কাজ তুমি করতে পারতেছো, সেটা হচ্ছে কি কথা বলা। আর তিন নাম্বার কি করতে পারতেছো? তুমি যদি ঠোঁট দিয়ে মুখ বন্ধ করে রাখো তাহলে তুমি প্রশ্বাস নিঃশ্বাস কিন্তু করতে পারবে না। অর্থাৎ দম নেওয়া, দম ছেড়া, এগুলো কিন্তু মুখের উপর নির্ভর। তাহলে প্রশ্বাস নিঃশ্বাস এই কাজগুলো কিন্তু কি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? এই মুখের ছিদ্র দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে মুখছিদ্র দ্বারা খাবার গ্রহণ করি আমরা, মুখছিদ্র দ্বারা আমরা কথা বলি, এবং মুখছিদ্র দিয়ে কিন্তু আমরা কি করি? প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম করি। ঠিক আছে, এবং এখানে আসলে বেসিক্যালি কি আছে? দুটো ঠোঁট, দুটো ঠোঁট দিয়ে কিন্তু মুখছিদ্র তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? তারপরে আছে আমাদের মুখগহ্বর। মুখগহ্বর, মুখগহ্বর বা ওরাল ক্যাভিটি বা বাক্কাল ক্যাভিটি। মুখগহ্বর যেটাকে আমরা ওরাল ক্যাভিটি বলি বা বাক্কাল ক্যাভিটি বলি। খেয়াল করে লিখছে ওরাল ক্যাভিটি, একে ওরাল ক্যাভিটি বলা হয়। ওরাল মানে দাঁত বা মুখ, ওরাল ক্যাভিটি। একে বাক্কাল ক্যাভিটিও বলা হয়, বাক্কাল ক্যাভিটি। দুটো নামে কিন্তু ডাকা হয়। হ্যাঁ, এক্সট্রা ইনফো এটা, ওরাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটি। এগুলো কিছু তোমার নোট করা লাগবে না, জেনে রাখো, এগুলো আসে না নর্মালি পরীক্ষায়। জাস্ট সিরিয়ালে আছে কোনো কোনো বইয়ের মধ্যে, এই জন্য আমি দিয়ে দিছি, এক্সট্রা ইনফো হিসাবে ধরে রাখতে পারো। ঠিক আছে, তাহলে মুখ গহ্বরের পরে ওরাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি কি আছে? মুখের পুরো গহ্বরটা। তুমি নিজে একটু চিন্তা করো, মুখস্থ করার দরকার নেই। তোমার দাঁত আছে, তারপরে জিব্বা আছে, দাঁত জিব্বা। তারপরে কি তালু আছে, তালু বুঝো? উপর দিকে যেটা তালু, প্যালেট, সব ইংলিশে বলে প্যালেট। তাহলে তালু আছে। আর কি আছে? চারিদিকে ওয়াল আছে, মুখের চারিদিকে কি আছে? ওয়াল আছে। মুখ গহ্বরের চারিদিকে কি আছে? ওয়াল আছে। তারপর দেখো, তোমরা তো জানো মুখ গহ্বর কিন্তু পিছন দিকে যে কি হয়ে যায়, নরম হয়ে যায় না? দেখো তো, তালু কিন্তু দুই রকমের, খেয়াল করো। একদম সামনের দিকে শক্ত তালু, পিছন দিকে কেমন? নরম তালু। তাহলে তালু দুই রকমের, শক্ত তালু, নরম তালু। আর একদম পিছন দিকে একটা জিনিস ঝুলে থাকে না, এরকম হা করলে পিছন দিকে ঝুলে থাকে, দেখছো না? ঝুলে থাকে যে, ওইটাকে কি বলে বলো তো? একদম পিছন দিকে ঝুলে থাকে, একদম পিছন দিকে ঝুলে থাকে, ওইটাকে বলে উবুলা বা আলজিব্বা। এটাকে কি বলা হয়? উবুলা বা আল জিব্বা। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় পাচ্ছি? এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের বাক্কাল ক্যাভিটিতে পাচ্ছি। তাহলে এটাই লিখছে, দাঁত আছে, জিহ্বা আছে, ওয়াল অফ দ্য ক্যাভিটি মানে প্রাচীর আছে, হার্ড প্যালেট আছে, এবং সফট প্যালেট। হার্ড প্যালেট মানে কি? শক্ত তালু। হার্ড প্যালেট মানে কি? শক্ত তালু।
শক্ত তালু। আর সফট প্যালেট মানে কি নরম তালু। নরম তালু একদম পিছন দিকে এসে উবুলা বা ইয়া তৈরি করে বা আলজিব্বা তৈরি করে। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটাই, যে এই যদি তোমার মুখের ওয়াল হয়, এই যদি তোমার মুখের ওয়াল হয়, তাহলে তাহলে হচ্ছে কি, তাহলে এই হচ্ছে তোমার দাঁত, এই হচ্ছে তোমার দাঁত, ঠিক আছে? দাঁত দিয়ে তুমি ধরো এভাবে জিব্বা বাই করে রাখছো, এই যে তুমি হা করে রাখছো, হা করে বের করে রাখছো তোমার জিব্বা, এই হচ্ছে তুমি জিব্বা বের করে রাখছো। তারপরে হচ্ছে মুখের ভিতর থেকে তোমার কি দেখা যাচ্ছে, এই যে দেখো এরকম ঝুলে থাকে, এরকম একটা জিনিস দেখা যায়, এরকম ঝুলে থাকে, এরকম ঝুলে থাকে। এই ঝুলে থাকা অংশটার নাম কি? ঝুলে থাকা অংশটার নাম হচ্ছে উভুলা। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে উভুলা। উভুলা, উভুলা, উভুলা বা আলজিব্বা, উভুলা বা আলজিব্বা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আর উভুলা বা আলজিব্বা কেমনে তৈরি হয়? সফট প্যালেট দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? সফট প্যালেট। এটাকে যদি আমি অন্য কালার দিয়ে ঢেলে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এই জায়গাটা সফট প্যালেট দিয়ে তৈরি হয়েছে, সফট প্যালেট। আমাদের মুখের ভিতরে তালু আছে, এই যে তালুয়া, শক্ত তালু, এটাকে বলে হার্ড প্যালেট। আর একদম পিছন দিকে যেটা নরম তালু, পিছন পাটে কিন্তু নরম, ওটাকে বলে সফট প্যালেট। প্যালেট, হার্ড প্যালেট, এই যে হার্ড প্যালেট আর সফট প্যালেট। হার্ড প্যালেট, শক্ত তালু, সফট প্যালেট। সফট প্যালেট মানে কি? নরম তালু। সফট প্যালেট বা নরম তালু। এবং সফট প্যালেট বা নরম তালু থেকে কি তৈরি হয়? উবুলা বা আলজিব্বা তৈরি হয়। ঠিক আছে? এই উবুলা বা আলজিব্বা কি করে? খাবার গিলার সময় যেন নাকে ঢুকে যেতে না পারে, এটাকে প্রতিরোধ করে। ঠিক আছে? খাবার যেন নাকের মধ্যে ঢুকতে না পারে, এরকম ইত্যাদি কোনো কোনো এরকম কিছু কাজে এই সফট প্যালেটের হার্ড প্যালেট হেল্প করে। ঠিক আছে? তারপর দেখো এখানে তোমরা জিনিস দেখতে পারবা, সফট প্যালেটকে কিন্তু নরম তালু বা কোমল তালুও বলা হয়। এই তালুগুলা কি করতেছে বলতো? জিভ আর তালু, জিভ কি করে? খাবারকে মিশ্রিত করে। এই জিভ আর তালু সংমিশ্রণে কিন্তু খাবার কি হয়? ভালো করে মেশে খাবার চূর্ণ বিচূর্ণ হইতে কিন্তু হেল্প করে। দেখো তোমার জিব্বা দিয়ে কিন্তু খাবারকে তুমি কি করো? তালুতে কিন্তু চাপ দাও, রাইট? তাহলে এখানে হার্ড প্যালেট হেল্প করতেছে আর জিব্বা হেল্প করতেছে। তেমনি গলতকরণ করার সময় কোন প্যালেট হেল্প করে বলো তো দেখি একটু কুইকলি। তুমি যখন খাবারকে গেলো তখন কোন প্যালেটটা হেল্প করে? তুমি যখন খাবারটা গেলো তখন কিন্তু সফট প্যালেটটা হেল্প করে। এবং সেটা যেন নাকের মধ্যে ঢুকে না যেতে পারে, অন্য রাস্তায় যেতে যেতে না পারে, এই সময় উভুলা বা আলজিব্বাটা কিন্তু হেল্প করে। এই সংমিশ্রণে তুমি কিন্তু কি করতে পারো? খাবারকে কিন্তু তুমি খাইতে পারো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কথাবার্তা, এগুলো হচ্ছে কোথায়? মুখগহ্বরের মধ্যে আছে। তাহলে মুখছিদ্র, মুখগহ্বরের মধ্যে কি কি আছে আমরা জানলাম। তো এখানে আসলে এগুলো আহামরি তেমন কিছু লাগে না, এগুলো পরীক্ষা আসে না। জাস্ট এগুলোকে তুমি বলতে পারো কনসেপ্ট হিসেবে দিয়ে রাখতে পারা। যদি কখনো সৃজনশীল আসে, আশা করি তোমরা আনসার করতে পারবা। যদি কিছু এমসিকিউ বা সৃজনশীল চলে আসবে না, তারপরও জেনে রাখলাম আর কি। এরপর আসো গলবিল বা ফ্যারিংস, এটা খুবই গুরুত্বপূর্ণ। গলবিলকে ইংলিশে বলে ফ্যারিংস। গলবিলকে ইংলিশে বলা হয় ফ্যারিংস। হোয়াট ইজ ফ্যারিংস? আমি যদি আঁকাই একটা মানুষের গঠন, একটা মানুষের গঠন যদি আমি আঁকাই, এই হচ্ছে মানুষের নাক, মানুষের চোখ, মানুষের মুখ। তো এই হচ্ছে মানুষের মুখ, এখানে হচ্ছে মানুষের মুখ। তো এই যে জায়গাটা এখান থেকে, এটা হচ্ছে মুখের জায়গা, এটা হচ্ছে মানুষের মুখের জায়গা। তারপরে জিহ্বাটা কেমন তৈরি হয়? এইভাবে মানুষের জিহ্বা তৈরি হয়। এই হচ্ছে পুরোটা মানুষের জিহ্বা, মানুষের জিহ্বা। এই হচ্ছে জিহ্বা, জিহ্বা। দেখা হচ্ছে মুখগহ্বর। মানুষের দাঁতগুলো কোথায় আছে? মানুষের দাঁতগুলো কিন্তু যে এই জায়গায় আছে, এইভাবে দাঁত আছে, এভাবে দাঁত আছে, জিহ্বা আছে। তাহলে এই যে মুখগহ্বর, এই হচ্ছে মুখছিদ্র, এই হচ্ছে মুখগহ্বর। এইখান থেকে যে জায়গাটা শুরু হয় এটা হচ্ছে গলবিল। এখান থেকে দেখো উবুলা এরকম ঝুলে আছে, উবুলা এরকম ঝুলে আছে। তারপরে এখান থেকে যে জায়গাটা শুরু হয় এটাই কিন্তু গলবিল। উবুলা ঝুলে আছে, গলবিল যেটাকে আমরা ফ্যারিংস বলি। ঠিক দেখো নাকের রাস্তাটাও কিন্তু ঠিক এইভাবেই গেছে। দেখো নাকের যে ছিদ্র, এই ছিদ্রের রাস্তা কিন্তু এইখানে আসছে। ঠিক আছে? তার এই জায়গাটা হচ্ছে পুরোপুরি সেপারেট, এই জায়গাটা হচ্ছে পুরোপুরি সেপারেট। তাহলে দেখো খেয়াল করে, এই যে জায়গাটা এখানে মুখ আর নাক একসাথে হয়েছে। দেখো এই যে জায়গাটা মুখ আর নাক একসাথে হয়েছে, মুখ আর নাক কিন্তু এখানে একসাথে হয়েছে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা হচ্ছে গলবিল, এই জায়গাটা হচ্ছে কি? গলবিল। নাকেরও এখানে একটা অংশ ছিল, এটাও গলবিলের মধ্যেই ছিল, বাট এটা হচ্ছে মুখের গলবিল। তারপরে এটা এভাবে নিচের দিকে নামছে, এটা এভাবে নিচের দিকে নামছে, এভাবে নিচের দিকে নামছে, নেমে নেমে এটা পরে কাকে পাইছে? এটা হচ্ছে অন্ননালীকে পাইছে, নিচের দিকে এসে তারপরে পাকস্থলী। এরপরে হচ্ছে অন্ননালীকে পাইছে, অন্ননালীর পরে পাকস্থলীকে পাইছে, অন্ননালীর পরে কারা পাইছে? পাকস্থলীকে পাইছে। তাহলে খেয়াল করো, এই যে এতটুকু জায়গা এটুকু হচ্ছে গলবিল, এতটুকু জায়গা এটুকু হচ্ছে গলবিল।
এতটুকু জায়গায় গলবিল, গলবিলের পর হচ্ছে অন্ননালী, গলবিলের পর হচ্ছে কি অন্ননালী। ওকে, গলবিলটা আরও একটু বিস্তৃত হয়, আমি একটু কম লিখে ফেলছি, গলবিলটা আরও একটু যাবে, এই পর্যন্ত যাবে গলবিল, ঠিক আছে, এই পর্যন্ত যাবে গলবিল, তারপর থেকে অন্ননালী শুরু হবে, তারপর থেকে শুরু হবে অন্ননালী। খেয়াল করো, গলবিলের আগে ঠিক এই জায়গায় আরেকটা যন্ত্র আছে যেটার নাম হচ্ছে স্বরযন্ত্র। এখানে একটা অংশ আছে যেটার নাম হচ্ছে স্বরযন্ত্র, ভয়েস তৈরি করে, ভয়েস তৈরি করে। এই যে আমাদের এই জায়গাটা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস, ল্যারিংস ফ্যারিংস, ল্যারিংস ফ্যারিংস। আর ঠিক তারপরে শুরু হয় শ্বাসনালী, তারপরে শুরু হয় শ্বাসনালী, 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 শ্বাসনালী পরবর্তীতে ফুসফুসে প্রবেশ করে, শ্বাসনালী পরবর্তীতে কোথায় প্রবেশ করে? ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসে প্রবেশ করে। এই হচ্ছে কাহিনী। তাহলে খেয়াল করো, এই জায়গায় আছে গলবিল, ফ্যারিংস, ফ্যারিংস, এই হচ্ছে ল্যারিংস, এইখান থেকে শুরু হয়েছে অন্ননালী, এইখান থেকে হয়েছে শ্বাসনালী, অন্ননালী, শ্বাসনালী, তার উপরে ষড়যন্ত্র, তার উপরে কি, তার উপরে আছে হচ্ছে গলবিল বা ফ্যারিংস, গলবিল বা ফ্যারিংস, ঠিক আছে। এখন আমি একটু নামকরণটা করি, তোমরা একটু দেখো নামকরণটা। এইটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, এটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, এটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, আর ফ্যারিংস, আর ওয়াই এন এক্স, ন্যাজোফ্যারিংস। এই জায়গাটা হচ্ছে অরোফ্যারিংস, অরোফ্যারিংস। আর এই জায়গাটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস, এই জায়গাটার নাম হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস, কারণ এটা ল্যারিংসের পেছনে অবস্থা, ল্যারিংস মানে কি শ্বাসনালী। এই জায়গাটার নাম হচ্ছে ল্যারিঙ্গো, ল্যারিঙ্গো ফ্যারিংস, ল্যারিঙ্গো ফ্যারিংস। এই জন্য আমি ল্যারিংস কথাটা লিখলাম, মানে এটার নাম হচ্ছে ল্যারিংস, এটার নাম হচ্ছে কি ল্যারিংস। ল্যারিংস মানে কি, ল্যারিংস মানে হচ্ছে, ল্যারিংস মানে হচ্ছে ষড়যন্ত্র, ঠিক আছে, ষড়যন্ত্র। এই জন্য এর নাম হচ্ছে ল্যারিঙ্গো ফ্যারিংস। এখন একটা জিনিস খেয়াল করছো, আমাদের আমাদের কিন্তু শ্বাসনালী সামনে, ষড়যন্ত্র সামনে, পিছনে অন্ননালী, অর্থাৎ এটার পিছনে অন্ননালী। এই জন্যে হত্যা করার সময় কি করে, গলা চেপে হত্যা করে, কারণ সামনে শ্বাসনালী, তার পিছনে অন্ননালী, বা সামনে ষড়যন্ত্র, তার পিছনে ফ্যারিংস, ঠিক আছে। তার মানে কি, শ্বাসনালীটা সামনে, অন্ননালীটা পিছনে। আমার যদি শ্বাসনালী যদি সামনে থেকে পিছনে থাকতো, তাহলে মানুষের গলা চেপে মারা যেত, মানুষের ঘাড় চেপে মারা লাগতো, তাও হইতো না। কারণ ঘাড়ের দিকে কি আছে, ঘাড় চেপে তো মারতে পারতো না, কারণ ঘাড়ের দিকে কি আছে, ঘাড়ের দিকে মেরুদণ্ডের হাড় আছে। চিত্র আঁকা লাগবে না, চিত্র আঁকা লাগবে না, লাগলে তো আমি বলতাম যে আঁকাও, ঠিক আছে। এই হচ্ছে ল্যারিংস। আচ্ছা, পাখির ক্ষেত্রে কি থাকে বলতো? পাখির ক্ষেত্রে তো ওরা কথা বলতে পারে না, আবার শব্দ তৈরি করতে পারে, পড়াইছি, একটু মনে করে রাখো। পাখির ক্ষেত্রে কি থাকে, ল্যারিংসের জায়গায় কি থাকে? পাখির ক্ষেত্রে সিরিংস থাকে, পাখির ক্ষেত্রে থাকে বায়ুথলি না রে, পাখির ক্ষেত্রে ল্যারিংস থাকে না, ল্যারিংসের বদলে সিরিংস থাকে, ঠিক আছে। ওদের ল্যারিংস থাকে না, ল্যারিংসের বদলে কি থাকে, সিরিংস থাকে, হ্যাঁ সিরিংস। আমরা পড়াইছি কিন্তু, এস আকৃতির সিরিংস, এস আকৃতির, বায়ুথলি গ্যাসি না। তাহলে এই এখন যে জিনিসটা আমি বুঝাতে যাচ্ছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আমি একটু মার্ক করি, এই যে দেখো এতটুকু জায়গা, এতটুকু জায়গা, এতটুকু জায়গা, হ্যাঁ এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখি। তাহলে এতটুকু জায়গা, এতটুকু জায়গা, এই জায়গাটা এর কটা বৈশিষ্ট্য আছে খেয়াল করো। এটা এমন একটা জায়গা যেটা কিনা এই পুরোটা মিলে কিন্তু, এই পুরোটা মিলে কিন্তু ফ্যারিংস, এই পুরোটা মিলে ফ্যারিংস, এই পুরো জায়গাটা মিলে ফ্যারিংস। ওকে, আমি যদি এই পুরো জায়গাটাকে অন্য কালার দিই, তাহলে তোমরা আরো ভালো রিড করতে পারবা। এই এই পুরো জায়গাটা হচ্ছে ফ্যারিংস, যেটাকে আমরা তিনটা অংশে ভাগ করতেছি, ন্যাজোফ্যারিংস, অরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। ন্যাজোফ্যারিংস কি, নাসা গহ্বর, নাসা গলবিল, নাসা গলবিল। অরোফ্যারিংস মানে কি, মুখ গলবিল। আর ল্যারিঙ্গোফ্যারিংস মানে কি, ষড়যন্ত্রের গলবিল। ওকে, তিনটা মিলেই গলবিল। তারপরে অন্ননালী, এদিকে চলে গেছে অন্ননালী, আর এদিকে চলে গেছে শ্বাসনালী, এদিকে চলে গেছে শ্বাসনালী, এদিকে চলে গেছে অন্ননালী, একই জায়গা থেকে কিন্তু, একই জায়গা থেকে। এই হচ্ছে ল্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। এই হচ্ছে অরোফ্যারিংস, এই হচ্ছে ন্যাজোফ্যারিংস। ন্যাজোফ্যারিংস নাকের সাথে সরাসরি। এই অরোফ্যারিংস নামটা কেন আসে, কারণ মুখের সাথে কানেক্টেড তাই। খাবার, তুমি যদি কোনো খাবার খাও, তুমি যদি কোনো খাবার খাও, তুমি যদি কোনো খাবার খাও, তো সেই খাবারটা এই মুখ দিয়ে যে, আরে জ্বালা, তুমি যদি কোনো খাবার খাও, খাবারটা মুখ দিয়ে যে এই রাস্তা দিয়ে পরে এইভাবে নিচের দিকে নামবে খাবারটা,
ঠিক আছে, এভাবে নিচের দিকে নামবে। তাহলে এই জায়গাটা হয়ে যাবে অরোফ্যারিংস নামক এই জায়গাটা, এই যে অরোফ্যারিংস নামক এই জায়গাটা হয়ে যাবে, এই অরোফ্যারিংস নামক জায়গাটা হয়ে যাবে। তাহলে এই জন্য এই জায়গাটা মুখের সাথে কানেক্টেড বলে অরোফ্যারিংস নাম দিচ্ছে, এবং এটা এমন একটা জায়গা যেটা কিনা শ্বসনতন্ত্র এবং পরিপাকতন্ত্রের জন্য কমন একটা জায়গা। দেখো এই জায়গাতে বাতাসও পাস করতেছে, এই জায়গাতে খাবারও পাস করতেছে। যদি বাতাস পাস করে তাহলে কি হবে, যদি বাতাস পাস করা লাগে তাহলে কি হবে, এইভাবে বাতাস ঢুকবে এবং এইভাবে চলে আসবে, অথবা যদি মুখ দিয়ে বাতাস ঢুকে তাহলে এইভাবে ঢুকবে এবং এই দিকে চলে আসবে। ঠিক আছে, আর যদি খাবার প্রবেশ করে তাহলে কি হবে, যদি খাবার প্রবেশ করে তাহলে এইভাবে যে এইভাবে এইদিকে চলে আসবে খাবার প্রবেশ করলে। তাহলে অরোফেরিংস নামক জায়গাটা কমন। ঠিক আছে, খাবারটা কি কমন, খাবারগুলো সুন্দর না, লাভ লাভ খাবার। ঠিক আছে, বুঝলাম। তাহলে এই জন্য এই জায়গার নাম হচ্ছে অরোফেরিক্স, এবং এটাকে আমরা গলবিল বলতে আসলে আমরা পরিপাকের মধ্যে পড়বো, পরিপাকের মধ্যে। এবং এই সেম জিনিসটা আমরা শ্বসনতন্ত্রে আরেকবার পড়বো, তখন নাসা গলবিল, মুখ গলবিল, ল্যারিঙ্গো গলবিল তিনটাই পড়তে হবে। এখন দেখো যদি সে খাবার খায় তাহলে এই লাইন দিয়ে যাবে, আর যদি দম নেয় তাহলে এই লাইন দিয়ে যাবে। তাহলে এখানে ঢাকার জন্য কিছু ওটা লাগবে। এই জন্যে ষড়যন্ত্রের উপরে ঢেকে থাকার জন্য এখানে একটা তরুণাস্থিস আছে যার নাম হচ্ছে ইপিগ্লোটিস, যাতে খাবার যাতে ষড়যন্ত্রের মধ্যে প্রবেশ করতে না পারে, খাবার যাতে শ্বসনতন্ত্রের মধ্যে প্রবেশ না করে ফেলে। এই জন্য খাবার খাওয়ার সময় কথা বলতে নাই, ঠিক আছে। তাহলে এই যে যে জিনিসটার নাম, এই জিনিসটার নাম হচ্ছে ইপিগ্লোটিস। এই জিনিসটার নাম কি, ইপিগ্লোটিস। ইপিগ্লোটিস, এই জিনিসটার নাম হচ্ছে ইপিগ্লোটিস। এটা তো আছে দিয়ে তৈরি, এরা ষড়যন্ত্রের উপরে ঢাকা থাকে যাতে করে খাবার ঢুকতে না পারে। তাহলে এই হচ্ছে কথাবার্তা। তাহলে এখান থেকে আমরা কি কি জানবো, গলবিল বেসিক্যালি 3 রকমের আছে গলবিল। একটা হচ্ছে নেজোফ্যারিংস, অরোফ্যারিংস, আর হচ্ছে কি ল্যারিঙ্গো ফ্যারিংস। এই তিনটা আছে ফ্যারিংস। ঠিক আছে, বাই দ্য ওয়ে ইপিগ্লোটিসকে কিন্তু উপজিহ্বা বলে, উপজিহ্বা। এটা কিন্তু আলজিহ্বা না, এটা কিন্তু উপজিহ্বা। আর যেটাকে আমরা বলছি উভুলা, ওটা হচ্ছে আলজিহ্বা। প্যাস লাগাবা না কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে আলজিহ্বা, উভুলা। এটা হচ্ছে উভুলা বা আলজিহ্বা। ওকে, আচ্ছা অ্যাপস আর দেখাইলাম না, অ্যাপসের থেকে যেম জিনিস যদি তোমাদের আমি আঁকায় দেখাইতে পারি তাহলে অ্যাপসের আর কি দরকার। তাহলে এখন এখানে খালি এইটুকু তোমরা মেমোরাইজের মধ্যে রাখবা, এটুকু খালি মেমোরাইজে রাখবা। মেমোরাইজ কোনটা কি, আর ইটস টোটালি কনসেপ্ট। এই কনসেপ্ট তোমার সারা জীবন কাজে লাগবে। ওকে, ডান। এবার আসো একদম পড়ার টপিকে চলে যাই। মুখ থেকে আমরা তাহলে ভিতরে ঢুকলে সবার আগে যে জিনিসটা পাই সেটা হচ্ছে দাঁত। আমি যেই সিরিয়ালে পড়েছি সেই সিরিয়ালেই পড়বা, অন্য সিরিয়ালে পড়তে যাবা না। আমি যেই সিরিয়ালে পড়াচ্ছি এটা হচ্ছে বেস্ট সিরিয়াল ফর ইউ। ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য সব থেকে বেস্ট পদ্ধতিতে আমি তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, সো প্যারা নেওয়ার কিছু নাই। তাহলে আমরা এখন আসি দাঁতের এই চিত্র আমি তোমাদের আঁকানো শেখাবো, টেনশনের কিছু নাই। তার আগে হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি দাঁত সম্পর্কে কিছু কমন কিছু কথাবার্তা আছে, সেগুলো আমাদেরও জানতে হবে। দেখো দাঁতের মধ্যে প্রথমেই যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে ডাইফায়াডন্ট। দাঁতের ক্ষেত্রে প্রথমে যে কথাটা লেখা আছে ডাইফায়াডন্ট মানে কি, 2 বার দাঁত গজায়। ডাইফায়াডন্ট মানে হচ্ছে কি, 2 বার দাঁত গজায় মানুষের। যেই সকল প্রাণীদের 2 বার দাঁত গজায় তাদেরকে বলা হয় ডাইফায়াডন্ট। 2 বার দাঁত গজায়। কয়বার দাঁত গজায়? 2 বার দাঁত গজায়। ঠিক আছে, কারণ 2 থেকে 6 বছর বয়সে। কারণ প্রথমটা কখন? প্রথমটা হচ্ছে 2 থেকে 6 বছরে। 2 থেকে 6 বছরে 20টি দুধ দাঁত থাকে। 2 থেকে 6 বছরে প্রথম দিকে 2 থেকে 6 বছরের বাচ্চাদের 20টি দুধ দাঁত থাকে। 2 থেকে 6 বছরের বাচ্চাদের কয়টা দুধ দাঁত থাকে? 20টি দুধ দাঁত থাকে। ঠিক আছে, এরপরে সেই দুধ দাঁতগুলো পড়ে যে 8 থেকে 10 বছরের মধ্যে। ঠিক আছে, পড়ে যায়। তারপরে কি হয়? তারপরে হচ্ছে 8 থেকে 10 বছরের মধ্যে, 8 থেকে 10 বছরে 28টি স্থায়ী দাঁত তৈরি হয়।
স্থায়ী দাঁত তৈরি হয়, যেটাকে পার্মানেন্ট টিথ বলা হয়। তাহলে তাহলে কয়বার দাঁত গজাইলো? 2বার দাঁত গজাইলো। প্রথমে একটা দাঁত গজাইলো 2 থেকে 6 বছর বয়সে, ওটা হচ্ছে দুধ দাঁত, সেগুলো পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে 8 থেকে 10 বছরের মাঝখানে 28টা দাঁত তৈরি হবে এবং এই দাঁতটাই সারা জীবন থেকে যাবে। ঠিক আছে, তো ওইটাকে বলা হবে স্থায়ী দাঁত। তাহলে এই জন্য ডাইফায়াডন্ট। হেটারোডন্ট কেন বলছে? হেটারোডন্ট এই কারণে বলছে কারণ মানুষের দাঁতগুলো ভিন্ন, মানুষের স্থায়ী দাঁতগুলো ভিন্ন, অর্থাৎ ভিন্ন আকৃতির 4 প্রকারের দাঁত আছে। ভিন্ন আকৃতির 4 প্রকারের দাঁত আছে মানুষের, এই জন্য হেটারো, হোমো না। যদি সবগুলো দাঁত সেম আকৃতির হইতো তাহলে আমরা হোমোডন বলতাম, কিন্তু সবগুলো আকৃতি সেম না, এই জন্য এটাকে হেটারোডন বলে। এই জন্য এটাকে কি বলে? হেটারোডন বলে। যেমন আমরা জানি কর্তন দাঁত, যেমন ধরো সামনের দিকে থাকে কর্তন দাঁত, তারপরে থাকে কি একটা ছেদন দাঁত, কোনাচ্চা মার্কা দাঁত, যেটা কোনাচ্চা মার্কা দাঁত যেটা, এটাকে ছেদন দাঁত বলা যায়। তারপরে থাকে অগ্রপ্রেষণ দাঁত, অগ্রপ্রেষণ দাঁত, মারির আগে ছোট মারি বা অগ্রমারি টাইপের দাঁত থাকে, এগুলোকে অগ্রপ্রেষণ বলে। আর একদম পেছন থেকে হচ্ছে প্রেষণ দাঁত, একদম পেছন দিকে কি থাকে? প্রেষণ দাঁত, যেটাকে আমরা মারির দাঁত বলি, যেটাকে আমরা কিসের দাঁত বলি? মারির দাঁত বলি। এ নাও না আমরা একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় না, অনেকের ক্ষেত্রে উপরের 2 পাশে, উপরের ও নিচের পাশাপাশি, এটা লিখে রাখি, নিচের 2 পাশে, 2 পাশে, একদম পাশে, মোট, তাহলে কয়টা পাশের কথা বললাম? 4টা পাশ, মোট 4টি আক্কেল দাঁত তৈরি হয়। মোট 4টি আক্কেল দাঁত বা উইজডম টিথ তৈরি হয়। আক্কেল দাঁত বা উইজডম টিথ হয়। এটা কখন? পার্মানেন্টের ক্ষেত্রে, বাচ্চাদের কিন্তু হয় না, বাচ্চাদের কিন্তু হয় না। তাহলে দেখো এমনি তো 28টা দাঁত আছেই, তারপরে প্রত্যেক কর্নারে একদম শেষে আরও একটা করে 4টা, তাহলে 1 2 3 4, তাহলে 28 যোগ 4 সমান 32। তাহলে তাহলে প্রাপ্তবয়স্কের দাঁত, প্রাপ্তবয়স্কের দাঁত সংখ্যা কতগুলো হবে? প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত সংখ্যা কতগুলো হবে? 28 + 4 32টি। তাহলে এটাই হচ্ছে উত্তর। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত সংখ্যা কয়টি? 28 + 4 32টি। তবে এখানে মনে রাখবেন, আক্কেল দাঁত যে উঠবেই এমন কোনো কথা নাই। আক্কেল দাঁত যে উঠবেই সেটা কিন্তু কোনো কথা নাই। অনেকের সারা জীবন আক্কেল দাঁত উঠে না, সারা জীবনও ওঠে না। আমার আক্কেল দাঁত 4টাই উঠে গেছে, অনেক আগে উঠে গেছে। আমি যখন ইন্টার পাস করছি, যখন আমি অ্যাডমিশন টেস্ট দিব, তখনই আমার আক্কেল দাঁত 4টাই উঠে গেছে। ঠিক আছে, এইদিকে আমার থেকে বয়সে অনেক বড় দাদা আক্কেল দাঁত উঠে, আমার মামার আক্কেল দাঁত উঠে নাই, আমার খালার আক্কেল দাঁত উঠে নাই, আমার মায়ের আক্কেল দাঁত উঠছিল মাত্র একটা। ঠিক আছে, আমার শ্বশুর আমার বয়সের থেকে কত বড়, ওনার একটাও আক্কেল দাঁত উঠে নাই, ওনার দাঁত হচ্ছে 28টা। 28টা দাঁত উঠেও ঠিক আছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দাঁত 28টাও হইতে পারে, 32টাও হইতে পারে, ডিপেন্ডিং অন তার আক্কেল দাঁত আছে নাকি নাই। 28টাও হইতে পারে, 32টাও হইতে পারে। আক্কেল দাঁত থাকলে 32টা, না আক্কেল দাঁত কমও থাকতে পারে, সেক্ষেত্রে 30টাও হইতে পারে। দেখা যাবে 2টা আক্কেল দাঁত উঠছে আর বাকি উঠে নাই, তার দাঁত 30টা। তাহলে 28 থেকে 32 মাঝখানে থাকবে। ঠিক আছে, 28 থেকে 32 মাঝখানে থাকবে। আর একটা কথা কি, আর দাঁতটা কোথায় থাকে? দাঁতটা থাকে হচ্ছে ঊর্ধ্ব চোয়াল আর নিম্ন চোয়ালের সকেটে। দাঁতের অবস্থান কোথায় জানতে হবে। দাঁতের অবস্থান কোথায়? দাঁতের অবস্থান হচ্ছে ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালের, ঊর্ধ্ব ও নিম্ন চোয়াল। ঊর্ধ্ব আর নিম্ন চোয়াল বলতে আমরা কি বোঝাচ্ছি? ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল, ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবলের অ্যালভিওলাই গহ্বরে, অ্যালভিওলাই গহ্বরে, অ্যালভিওলাই গহ্বর বলা হয় এটাকে, অ্যালভিওলাই গহ্বর। এটাকে আমরা সকেটও বলি, এটাকে আমরা সকেটও বলি, দাঁতের সকেট বলি, সকেট অফ টিথও বলি আমরা এটাকে। ঠিক আছে, এই যে দাঁতের ফাঁকা 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 থাকে, ওই অ্যালভিওলাসের ভিতরে হয়। এই যে এই জায়গাটা, এই যে আমাদের উপরের যে চোয়াল, এইটাকে বলা হয় ম্যাক্সিলা হাড়। এখানে একটা ম্যাক্সিলা আছে, এখানে একটা ম্যাক্সিলা আছে। আর নিচের যে চোয়াল, এটাকে আমরা ম্যান্ডিবল বলি। নিচের চোয়ালটাকে আমরা কি বলি? ম্যান্ডিবল বলি। আমি তোমাদের দেখাই, দাঁড়াও।
এই দেখো চোয়াল, এটা ম্যান্ডিবল একটাই। এই যে এখানে যে ফাঁকা 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 যে জায়গাগুলো গহ্বরগুলো, এগুলোকে বলা হয় অ্যালভিওলাই। ফাঁকা 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 যে গহ্বরগুলো, এগুলোকে বলা হয় অ্যালভিওলাই। ঠিক আছে, অ্যালভিওলাই নামক, এটাকে সকেটও বলা হয়। এখানে দাঁত হয়। এখন তোমরা একটু এখানে দেখো দাঁতগুলোর পরিচিতি কেমন। দেখো এটা হচ্ছে একটা চোয়াল, এটা ধরো আরেকটা চোয়াল। কোন দাঁতগুলো দেখতে কেমন দেখো, সামনে এগুলা, ও বাই দ্য ওয়ে এখানে যেগুলো যেগুলো পড়াইছি, এখানে যেগুলো যেগুলো আছে সবই হচ্ছে মেমোরাইজ, এবং মেমোরাইজ দিয়ে প্লাস দিয়ে দিলাম, মানে এখানে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। মেমোরাইজ দিয়ে প্লাস দিয়ে দিছি, কিন্তু মেমোরাইজ দিয়ে প্লাস দিয়ে দিছি। ঠিক আছে, তার মধ্যে কোনো কোনো জিনিস আবার সৃজনশীল আসতে পারে, কোনো কোনো জিনিস আবার সৃজনশীল আসতে পারে সংজ্ঞাতে, সৃজনশীলের সংজ্ঞাতে। ডাইফায়াডন্ট কি, সৃজনশীলের কতে আসবে। হেটেরোডন্ট কি, সৃজনশীলের কতে আসবে। ঠিক আছে, তারপর প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কয়টা, দুধ দাঁত কয়টা, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, দুধ দাঁত কোনটা, কি কত বছরের থাকে দুধ দাঁত থাকে। ঠিক আছে, কত বছর বয়সে দুধ দাঁত থাকে, দুধ দাঁত কয়টা, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে একটু দেখো, এখান থেকে কনসেপ্ট একটু নাও তুমি। কনসেপ্ট, কনসেপ্ট কোনটা কোন প্রকার দাঁত আমরা জেনে ফেলছি। দেখো কর্তন দাঁত, খেয়াল করো এই যে আমাদের দাঁতের মাড়ি। আচ্ছা তার আগে তোমাদের দাঁত আঁকানো শেখাই, আগে দাঁড়াও, তার আগে তোমাদের দাঁত আঁকানো শেখাই। দাঁতের চিত্র অঙ্কন করো। 9 10-এ পড়ে আসছো, এখনো পড়তে হবে। ঠিক আছে, এটা তোমার 9 10-এ পড়ছিলে, এখনো তোমাদের পড়তে হবে দাঁতের চিত্র। তাহলে আমরা প্রথমে কি করব, দাঁতের মাড়ি আঁকাবো। এই হচ্ছে দাঁতের মাড়ি, এই হচ্ছে মাড়ি, এই হচ্ছে মাড়ি। এই মাড়ির মধ্যে, এই মাড়ির মধ্যে অ্যাকচুয়ালি দাঁতটা হবে। ওকে, খেয়াল করো এই 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 সাইডটা সবসময় উল্টাপাল্টা হয়ে যায়। এই তো দাঁতের বেসিক্যালি বাইরে থেকে যেটুকু দেখা যায় এটা হচ্ছে এইটুকু, বাইরে থেকে যেটুকু দেখা যায় এটা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে বাইরে থেকে যেটুকু দেখা যায়। ঠিক আছে, বাইরে থেকে আমরা যেটুকু দেখি, ওকে এইটুকু। আর আর এই জায়গাটুকুর নিচে যে জায়গাটা, এটা মাড়ির ভিতরে থাকে, বা বলতে পারো এই জায়গাটা না, যে এইটুকুর নিচে যেটা থাকে এটা মাড়ির নিচে থাকে। ঠিক আছে, আর এই দাঁতের একদম ভেতর দিকে, এই দাঁতের একদম ভেতর দিকে একটা অংশ আছে, এই অংশটা, এই যে অংশটা, এটার ভিতরে দাঁতের রক্ত, দাঁতের দাঁত ভাঙলে আমরা থেকে রক্ত বের হয়, দাঁত ভাঙলে আমরা ব্যথা পাই। তাহলে এখানে কি হবে, এটার ভিতরে রক্তনালিকাগুলো যাবে। এই যে এই ধরো ধমনী, ধমনী, তারপরে শিরা, শিরা এবং স্নায়ু, যার কারণে আমরা ব্যথা পাই, যার কারণে আমরা দাঁত টাত ভাঙলে আমরা কি পাই, ব্যথা পাই। এই জায়গাটা এই অংশটুকুর মধ্যে থাকবে। তো এই যে যে অংশটুকুর মধ্যে থাকলো, এই অংশটুকুর নাম হচ্ছে পাল্প। এই অংশটুকুর নাম হচ্ছে কি, পাল্প। এই অংশটুকুর নাম কি, পাল্প। দাঁতের বাইরে থেকে যেটা দেখা যায়, বাইরে থেকে যে অংশটা আমরা দেখতে পারি, দাঁতের বাহ্যিকভাবে যতটুকু অংশ দেখতে পারি, এই অংশটুকুর নাম হচ্ছে ক্রাউন। ক্রাউন বা মুকুট, ক্রাউন বা মুকুট, ক্রাউন বা মুকুট। পাল্প বা মজ্জা, পাল্প বা মজ্জা। আর একদম নিচের দিকে যে অংশটা, যেটা আমরা দেখতে পাই না, মাড়ির ভিতর ঢুকে থাকে, সেই অংশটার নাম হচ্ছে রুট। রুট বা মূল, রুট বা মূল। এটা তাদের বাহ্যিক গঠন, এটা তাদের বাহ্যিক গঠন দাঁতের, রুট বা মূল। এই রুটেই ক্যানেল করে, এটাকে আমরা কি বলি, রুট ক্যানেল বলি। ঠিক আছে, এই রুটেই যখন আমরা ক্যানেল করি, এটাকে আমরা কি বলি, রুট ক্যানেল বলি। তাহলে এটা হচ্ছে দাঁতের বাহ্যিক গঠন, দাঁতের বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন। ঠিক আছে, আর এখন যদি আমরা দাঁতের সূক্ষ্ম গঠনে যদি যাই, বা রাসায়নিক গঠনে যদি যাই, সূক্ষ্ম গঠনে ঠিক, রাসায়নিক, রাসায়নিক গঠনে যদি যাই,
তাহলে আমাদের যেটা প্রথমে জানতে হবে, পুরো দাঁতটা তৈরি হয় ডেন্টিন নামক পদার্থের কারণে। ডেন্টিন নামক পদার্থ দিয়ে দাঁত তৈরি হয়, ডেন্টিন পদার্থ। পুরো দাঁতটা তৈরি হয় ডেন্টিন নামক পদার্থ দিয়ে। ডেন্টিন, কি বললাম স্যার? পুরো দাঁতটা কি পদার্থ দিয়ে তৈরি হয়? ডেন্টিন নামক পদার্থ দিয়ে তৈরি হয়। ঠিক আছে? দাঁতের উপরে যে অংশটা সাদা থাকে, দাঁতের উপরে যে অংশটা সাদা থাকে, দাঁতের উপরে যে অংশটা সাদা থাকে, এই অংশটা সাদা থাকার পিছনে কারণ হচ্ছে কি? এই অংশটা সাদা থাকার পিছনে কারণ হচ্ছে মজ্জা, সরি, সাদা থাকার পিছনে কারণ হচ্ছে এনামেল। এনামেল, এনামেল দাঁত সাদা করে, দাঁত সাদা করে। দাঁতের উপরের যে আস্তরণটা, যেরকম দাঁত ছাড়া হয়, সেই আস্তরণটার নাম কি? এনামেল। কি নাম? এনামেল। তারপর দেখেন এই জায়গায় দাঁতকে ধরে রাখার জন্যে, দাঁতকে জায়গা মতো ধরে রাখার জন্যে ঠিক এই জায়গায় একটা জিনিস আছে, এই যে এই মাড়ি আর দাঁতের মাঝখানে, মাড়ি আর দাঁতের মাঝখানে দাঁতকে ধরে রাখার জন্যে, দাঁতকে ধরে রাখার জন্যে মাড়ি এবং দাঁতের মাঝখানে একটা জিনিস আছে, সেই জিনিসের নাম হচ্ছে ডেন্টাল সিমেন্ট। ডেন্টাল সিমেন্ট, ডেন্টাল সিমেন্ট, ডেন্টাল সিমেন্ট। ডেন্টাল সিমেন্টটা কোথায়? মাড়ি এবং দাঁতের মাঝখানে দাঁতকে ধরে রাখার জন্য ডেন্টাল সিমেন্ট। ওকে, আর কি? তো বিশেষ করে যে এই 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 উপাদানগুলো আমরা পাই, দাঁত মেনটেন ডেন্টাল দিয়ে তৈরি, এনামেলের কারণে সাদা হয়, ডেন্টাল সিমেন্ট দাঁতকে ধরে রাখে। আর এই মজ্জা যে জায়গাটা, মজ্জা যে জায়গাটা, এটাকে দাঁতের মানে মেইন গঠন হিসেবেও দাঁতকে ধরা হতে পারে। দাঁতের ভিতরে কি থাকে? দাঁতের ভিতরে মজ্জা থাকে, এটাকে তোমার দাঁতের প্রধান গঠন হিসেবে দেখতে পারো। তো মেইনলি হচ্ছে এই কয়টা উপাদানই আমরা দাঁতের মধ্যে পাচ্ছি, প্রধান প্রধান উপাদান। ওকে, আরেকটা উপাদান মনে হয় আমি মিস করতেছি, কোন একটা উপাদানকে আমি মিস করতেছি তোমাদের জানার মতো। এই সিমেন্ট কি, এই সিমেন্ট কি বিল্ডিং বানানোর জন্য? বাট ওই রকম গঠনেরই সিমেন্টটা, বাট থাকে তো অল্প পরিমাণ। তারপর হচ্ছে ডেন্টিন কি প্রোটিন? না, প্রোটিন না, ডেন্টিন হচ্ছে ক্যালসিয়াম, চুন, কার্বনেট, এরকম টাইপের পদার্থ দিয়ে ডেন্টিন তৈরি হয়। ঠিক আছে? ডেন্টিন, ডেন্টিন প্রোটিন না, ক্যালসিয়াম ট্যালসিয়াম শক্ত যে অস্থিময় আবরণ, অস্থিময় জিনিস, এগুলো দিয়ে হচ্ছে ডেন্টিনটা তৈরি হয়। ঠিক আছে? তো ও, আমি যেখানে ভুল করছি দেখো, আমি যেখানে ভুল করছি, আমি এই জন্য আমার ডাউট হচ্ছিল যে কোথাও তো একটু ভুল করছি, আমি কোথাও তো একটু ভুল করছি। এই যে পাল্প, এটাই আমার ডাউট হচ্ছিল আসলে অ্যাকচুয়ালি। এই পাল্প নামক যে জিনিসটা, এটাকে এখানে নিয়ে আসো। এই পাল্প নামক জিনিসটা এখানে নিয়ে আসো। পাল্প, পাল্প বা মজ্জা, এটা হচ্ছে এখানে ভিতরে চলে যাবে। এটা হচ্ছে দাঁতের আরেকটা অংশ। আর এখানে কি আসবে না দাঁতের গঠনে? দাঁতের গঠনে এখানে আসবে হচ্ছে, এখানে আসবে হচ্ছে গ্রীবা। এখানে আসবে হচ্ছে গ্রীবা, দাঁতের বাহ্যিক গঠন। যেহেতু আমি বাহ্যিক গঠন বলছি, বাহ্যিক গঠন যখন বলছি, তাহলে তো অবশ্যই সেখানে পাল্প থাকার কথা না। এই যে এই জয়েন্টের যে জায়গাটা হচ্ছে গ্রীবা, উপরেরটা মুকুট, নিচেরটা হচ্ছে মূল। এখানে আমি বেসিক্যালি ভুল করছিলাম, যার কারণে আমার আসলে মনে হচ্ছিল কোনো জিনিস আমি মিসিং করছি, একটু উল্টাপাল্টা করে ফেলছিলাম একটু। তো ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। তো এইদিকে তাহলে এখন আমরা বুঝলাম দাঁতের যে চারটা অংশ, সেটা কি? ডেন্টাল সিমেন্ট, ডেন্টিন, পাল্প এবং হচ্ছে কি, আর হচ্ছে এনামেল, যার কারণে দাঁত সাদা হয়। আর দাঁতের বাহ্যিক গঠনের কথা বললে কি কি পাবো? ক্রাউন, নেক অ্যান্ড রুট। মুকুট, গ্রীবা, মূল। আর গ্রীবাকে ইংলিশে বলা হয় নেক। গ্রীবাকে ইংলিশে বলা হয় কি? নেক। গ্রীবাকে ইংলিশে বলা হয় কি? নেক। এখন চলে আসে। ওকে, তাহলে এই হচ্ছে দাঁতের গঠন, রাসায়নিক গঠন আর বাহ্যিক গঠন। তো এই জিনিসটা কিন্তু সৃজনশীলে আসতে পারে। দাঁতের গঠন আলোচনা করো, দাঁতের গঠন বর্ণনা করো, তাহলে তখন আমরা রাসায়নিক গঠন আর বাহ্যিক গঠন দুটাকে আমরা বর্ণনা করবো, লিখে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? চিত্র আঁকাবো, চিত্র আঁকায় বড় ঘটনা বর্ণনা দিয়ে দিব। তাহলে এই হচ্ছে একটা গঠন। নেক কি জয়েন্টকে বোঝায়? হ্যাঁ, যেই জায়গাটায় দাঁত, মানে যেই জায়গাটায় রুট আর ক্রাউনটা আলাদা হয়েছে, এই মাঝখানের জায়গাটাকে হচ্ছে গ্রীবা বা ঘাড় বা গলা। ঠিক আছে, গেল। এবার দেখো দাঁতের প্রকৃতিগুলা। তাহলে এইটা হচ্ছে কি? নেক। এটা হচ্ছে নেক, এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। নেক, যে নেক, উপরের অংশ, নিচের অংশ, উপরের অংশ, নিচের অংশ, উপরের অংশ, নিচের অংশ। তাহলে আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে কর্তন দাঁত অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ছেদক বা ছেদন দাঁত, এটা হচ্ছে অগ্রপ্রেষণ দাঁত, আর এটা হচ্ছে প্রেষক দাঁত। দাঁত দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি কোনটা কি দাঁত। দেখো ইংলিশ নামগুলো জানতে হবে। কর্তন দাঁতকে ইংলিশে বলা হয় ইনসিসর, ছেদন দাঁতকে ইংলিশে বলা হয় ক্যানাইন, প্রিমুলার বা অগ্রপেশক, আর মোলার বা পেশক। এর মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে কোনটাকে কী নামে ডাকা হয়। কর্তন দাঁতকে ডাকা হয় ইনসিসন নামে,
ছেদন দাঁতকে ডাকা হয় ক্যানাইন নামে, অগ্রপেশককে ডাকা হয় প্রিমোলার নামে, প্রেষককে ডাকা হয় মোলার নামে। এই নামগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? এগুলো একটু জেনে রাখো, সামনে আসবে। এবং দেখো কোনটার অবস্থান কোথায়, এটা কনসেপ্ট, এই জন্য আমি এত বেশি টাইম দিচ্ছি না এখানে। খেয়াল করো, এই যে সামনের দিকে I2 ইনসিসর দুইটা বা কর্তন দুইটা, একটা ছেদন দাগ C1, দুইটা অগ্রপেশন দাঁত P2 আর তিনটা পেশন দাঁত M3। তা তিনটা পেশন দাঁত আছে, এটা দেখি কি মনে হচ্ছে বলো তো? পেশন দাঁত যেহেতু তিনটা, পেশন দাঁত যেহেতু তিনটা, তাহলে এখন বলো তো কি এটা, আক্কেল দাঁত আছে নাকি নাই? অবশ্যই আছে আক্কেল দাঁত। একজন প্রশ্ন করছে পাল্প কোনটা, এরে ভাই এই যে দেখো ভিতরে যে জায়গাটা যেখানে শিরা ধমনী স্নায়ু গেছে, ওই জায়গাটাকে বলা হয় পাল্প। খুবই সেন্সিটিভ জায়গা, ঠিক আছে? ওইখানে ছিদ্র করে রুট ক্যানেল করে, ঠিক আছে? তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন যে এইখানে যেহেতু এই দাঁতের স্যাম্পলের মধ্যে এই যে M3 আছে, 3 নম্বর মোলার দাঁত যেটাকে আমরা M3 বলি, 3 নম্বর মোলার দাঁত যেহেতু আছে, 3 নম্বর মোলার দাঁত যেহেতু আছে, তাহলে এটা কি আক্কেল দাঁত আছে নাকি নাই? অবশ্যই আক্কেল দাঁত আছে। এখন আরও একটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা লেয়ার তৈরি করতে পারতেছি। তোমরা একটু যদি ভালো করে খেয়াল করো দেখো, এই হচ্ছে একটা কোয়াড্রেন্টের মতো তৈরি করতে পারবো আমরা এভাবে, এভাবে করে আমরা কোয়াড্রেন্ট তৈরি করতে পারবো, কোয়াড্রেন্ট। এভাবে করে কি করতে পারবো, কোয়াড্রেন্ট তৈরি করতে পারবো, কিন্তু আমরা ভাগ করতে পারবো। খেয়াল করো, এই একটা, তারপরে এই আরেকটা, এভাবে করে কিন্তু আমরা কি করতে পারতেছি, কোয়াড্রেন্ট তৈরি করতে পারতেছি। ওকে, এবং সেই কোয়াড্রেন্টের মধ্যে 4টা সমান ভাগে ভাগ করতে পারতেছি, 4টা সমান ভাগে ভাগ। খেয়াল করো কেমনে, দেখো দুইটা, কেমনে খেয়াল করো, দুইটা, এর কনসেপ্ট, হ্যাঁ, দুইটা কর্তন দাঁত, একটা ছেদন দাঁত, দুইটা অগ্রপেশন দাঁত আর তিনটা মোলার দাঁত। 2+1 লিখলাম মানে আক্কেল দাঁত আছে এটা বোঝানোর জন্য, বা তুমি ডাইরেক্ট M3 লিখতে পারো, ডাইরেক্ট M3 লিখতে পারো, রাইট? তাহলে এটা কোনটুকু, এই যে এইটুকু, 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 এই পাশেরটুকু। তাহলে এই পাশেও আছে সেম, অপর পাশেও সেম আছে। তাহলে I2 C1 P2 M3। তাহলে এই হলো উপরের একটা চোয়াল, এই হচ্ছে একটা চোয়াল। সেম নিচের দিকে যদি আমরা যাই, I2 C1 P0 P2 M3, এই হচ্ছে এই লোকটার নিচের চোয়াল, এই যে এইটুকু, এইটুকু এক সাইড। তাহলে এই সাইডে তো আছে, তাহলে এরকম দুইটা, উপরের দুইটা, নিচের দুইটা, এবং সেম টু সেম রিপিট হচ্ছে। তাহলে I2 C1 P2 M3 ম্যাথ করাচ্ছি তোমাদেরকে, দেখছো? এইভাবে করে হয় তোমাদের, ওকে, এভাবে করে তৈরি হয়। তাহলে এখন আমরা যদি যাই দুধ দাঁতের সংকেতে, পরীক্ষা যেটা আসে, নলেজেও আসে, মেমোরাইজেও আসে। মেমোরাইজে কি আসে, নিচের কোনটি দুধ দাঁতের দন্ত সংকেত, ডাইরেক্ট আসতে পারে। দন্ত সংকেত কি, এটাও আসে মাঝে মাঝে পরীক্ষায়, মাঝে মাঝে পরীক্ষা এটা আসে, দন্ত সংকেত কি? দন্ত সংকেত হচ্ছে দাঁতের সেই গঠন যার মাধ্যমে কোনো ব্যক্তির দাঁতের উপস্থিতি এবং সেই দাঁতের অবস্থান সম্পর্কে সঠিকভাবে জানা যায়, ঠিক আছে? তা দন্ত সংকেতের সংজ্ঞা তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, আমি একটু পড়ে শোনাই। একটি সরল লেখার উপরে ও নিচে বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর লিখে ওই ধরনের দাঁত প্রতি চলে অর্ধাংশে কত আছে তা লেখা হয়, এবং প্রতি অর্ধাংশে মোট দাঁতের সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে উভয় চোয়ালের দাঁত পাওয়া যায়। এভাবে কি করে তৈরি হয়, এভাবে দন্ত সংকেত তৈরি হয়। আর দন্ত সংকেতে যদি শুধু সংখ্যা আসে তাহলে কি বলবো, স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বলা হয়। তাহলে কি, স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাতে দন্ত সংকেত বলা হয়। তাহলে তাহলে আমরা এটা লিখি একটু, এইটা যে স্তন্যপায়ী প্রাণীর মোট দাঁতের সংখ্যা ও ধরন যে সাংকেতিক চিহ্ন বা সাউন্ড চলে গেছে, সাউন্ড আসছে, সাংকেতিক চিহ্ন দ্বারা, যে সাংকেতিক চিহ্ন বা সংকেত দ্বারা প্রকাশ করে তাকে
দন্ত সংকেত বলে। ঠিক আছে, এই হচ্ছে দন্ত সংকেতের সংজ্ঞা। ঠিক আছে, এই সংজ্ঞাটা তোমরা জানবা সৃজনশীলের জন্য। এখন খেয়াল করো, দুধ দাঁতের দন্ত সংকেত। দুধ দাঁত কত? 2 থেকে 6 বছরের বাচ্চা, 2 থেকে 6 বছরের বাচ্চা, 2 থেকে 6 বছরের বাচ্চার ক্ষেত্রে এরকম দুধ দাঁতের অবস্থাটা আমরা দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখবো দুধ দাঁতের দন্ত সংকেতটা। খেয়াল করো, আগেটা যদি জানতে হবে, আমরা একটা সাইড দেখতেছি। তোমাদের বই বলছে কি একটি অর্ধাংশ, একটি চোয়ালের অর্ধাংশ। কি বলছে? একটি চোয়ালের অর্ধাংশ। কথাটা ভালো করে বুঝো, চোয়ালের অর্ধাংশ। এইটুকু হচ্ছে একটা চোয়াল, এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, ঊর্ধ্ব চোয়াল। এটা হচ্ছে নিম্ন চোয়াল, নিম্ন চোয়াল। তারপর আবার কি বলছে দেখো, চোয়ালের অর্ধাংশ। চোয়ালের অর্ধাংশ মানে কি? অর্ধেক। তাহলে যে এই চোয়ালের অর্ধেক, চোয়ালের অর্ধাংশ। সেই চোয়ালের অর্ধাংশে সেম জিনিস রিপিট হচ্ছে, এই পাশে রিপিট হচ্ছে। খেয়াল করো, I2 আছে, I2 আছে মানে কি? বাচ্চাদের, ছোট বাচ্চার 2টা কর্তন দাঁত থাকে। তারপর কি আছে? C1 আছে। তার মানে কি? যে কোনাচ্ছে আমার কাছে দাঁতটা দেখা, কোনাচ্ছে আমার দাঁতটা এটাও আছে। কিন্তু কি নাই? পিও নাই, পিও নাই। খেয়াল করো, প্রত্যেকটা সাইডে পিও নাই, প্রত্যেকটা সাইডে পি নাই, প্রত্যেকটা সাইডে পি নাই, পি ব্ল্যাঙ্ক, পি মিসিং। কোনো সাইডে পি নাই। কি নাই? পি নাই, অর্থাৎ অগ্রপ্রেশন দাঁত থাকে না। খুবই গুরুত্বপূর্ণ কথা। দুধ দাঁতে অগ্রপ্রেশন থাকে না, বাচ্চাদের দুধ দাঁতে অগ্রপ্রেশন থাকে না। তাহলে পি হয়ে যাবে 0। আর এম কি কখনো 3 হওয়ার সম্ভাবনা আছে? বলো, এম কি 3 হওয়ার সম্ভাবনা আছে? যেখানে বড় মানুষেরই আক্কেল দাঁত থাকে না, সেখানে বাচ্চার তো আক্কেল দাঁতের প্রশ্নই আসে। তাহলে এম কত হয়ে যাবে? 2। এম কত হয়ে যাবে? 2। এম কত হয়ে যাবে? 2। 3 নম্বর মূলার দাঁত থাকবে না। এইটাকে লিখলাম, লেখার পরে এরকম টান দিব, টান দিয়ে নিচে আবার এটাকে লিখবো, নিচের চলটা বুঝাবো। I2 C1 P0 M2। নিচেও সেম জিনিসই হবে, নিচেও সেম জিনিসই হবে, I2 C1 P0 M2। ঠিক আছে, দিয়ে ইকুয়ালস দিব। ইকুয়ালস দিয়ে কটা দাঁত হয় দেখো তো? 5টা, তাই না? কটা দাঁত হয় দেখো তো? 5টা। এই 5কে আবার আমরা 2 দিয়ে গুণ করবো। 5কে আমরা কয় দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো, কারণ আমাদের 2টা সেটকে রিপ্রেজেন্ট করতেছি আমরা। তাহলে এখন কয়টা হইলো? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 + 10 = 20। এই হচ্ছে দুধ দাঁতের সংখ্যা 20। পারলে এখানে কাটাকাটি করে দিও, একেবারে সুন্দর নাম্বার দিবে। কাটাকাটি করে দিও, তারপর বাকিটা অভিদার কাছে যাও অথবা রাকিবুল ভাইয়ের কাছে যাও, দিয়ে দিবে নাম্বার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দন্ত সংকেত। তাহলে এই হচ্ছে দুধ দাঁতের দন্ত সংকেত। এই হচ্ছে দুধ দাঁতের দন্ত সংকেত, দুধ দাঁতের দন্ত সংকেত। ঠিক আছে, যদি দন্ত সংকেত পরীক্ষায় আসে, যদি দন্ত সংকেত পরীক্ষায় আসে, তাহলে অ্যাকচুয়ালি রুলস হচ্ছে দন্ত সংকেত লেখার, দন্ত সংকেত অ্যাকচুয়াল রুলস হচ্ছে এটা লেখা। এটা অনেকে রিকমেন্ড করে এইটুক লিখলেও চলে, অনেকে এইটুক লিখলেও চলে বলে। ঠিক আছে, তোমার পারপার 2টা লিখে দিবা দন্ত সংকেত আসলে। ঠিক আছে, শুধু এইটুক লিখবে না ভুলেও। অনেকে আবার ভুলে কি করে? কমন মিস্টেক কি করে? একটা কমন মিস্টেক আছে, সেটা কি? কমন মিস্টেক হচ্ছে এমনি লেখে I2 C1 P0 M2 গুণ 2, তারপরে I2 C1 P0 M2 গুণ 2। এটাও হইলেও ভুল, এটাও হইলেও ভুল, এটা কমন মিস্টেক। এটা কমন মিস্টেক ইন বায়োলজি। এই কমন মিস্টেক করা যাবে না। ঠিক আছে, গেল। তাহলে এই চিত্র তোমাদের আঁকানো লাগবে না, এই চিত্র কনসেপ্ট, চিত্র এটা কনসেপ্ট, চিত্র এটা কনসেপ্ট। এই চিত্র তোমার দেখানো লাগবে না। এইটুকু, এখানে যেটুকু আছে এটুকু গুরুত্বপূর্ণ, এইখানে যেটুকু আছে, হ্যাঁ এইখানে যেটুকু আছে এটুকু পড়বা, এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ, এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে যেটুকু আছে এটা কনসেপ্ট, না বললেও চলবে। আচ্ছা আসো, এবার আসি দাঁত, স্থায়ী দাঁত। এখানেও সেম, এখানে সব থাকবে, সব থাকবে, দেখো সব পুরোটা ভরাট করা। তো এইটুকু কনসেপ্ট, এই জায়গাটুকু আবারও বলতেছি কনসেপ্ট। তো এটা তোমাদের না পড়লেও চলবে। এখানে যেটুকু আছে এটুকু নলেজ এবং মেমোরাইজ। সৃজনশীল মাঝে মাঝে 2 নম্বরে বলতে পারে, আর MCQ তো আসেই। নিচের কোনটি প্রাপ্তবয়স্ক দাঁতের দন্ত সংখ্যা? ডাইরেক্ট এমনি আসে দন্ত সংখ্যা। তাহলে আমরা কেমনে লিখবো? এমনি লিখবো I2 C1 P2 M3, ডাইরেক্ট M3 লিখবো। I2 C1 P2 M3। তবে সৃজনশীল যদি আসে তাহলে উদ্দীপকটা একটু খেয়াল রাখবো, এটা আক্কেল দাঁত সম্পর্কে কিছু উল্লেখ করছি কিনা। যদি না করে তাহলে আমি লিখে দিব আমরা। তাহলে কত হলো? 3 2 5 2 আর 3 8 8 8। তাহলে উভয় অর্ধাংশে 8টা করে আসে দাঁত। তাহলে উভয় চোয়ালে, উভয় অর্ধাংশে, যে অর্ধাংশে 8টা করে, তাহলে একটা চোয়ালে 16টা করে দাঁত, একটা চোয়ালে কয় টাকা? 16টা করে দাঁত। এখন যে পারলে এমনি লিখো,
তাহলেও ভুল। তুমি যদি এমনে লেখো তাহলেও ভুল, এমনে লিখলেও ভুল হবে, এটা লিখলেও ভুল হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই কমন মিস্টেক। এটা একটা কমন মিস্টেক, এটা একটা কমন মিস্টেক, এটা একটা কমন মিস্টেক। তাহলে রিয়েল আনসার কি? I2 C1 P2, আচ্ছা P2 ওটা দেখানোর দরকার নাই, M3 I2 C1 P2 M3 সমান সমান 8 গুণ 2 8 গুণ 2 16 প্লাস 16 সমান সমান 32। একটু যদি উল্টাপাল্টা করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, ডান। ওকে, তাহলে এইসব জায়গায় এসে কখনো ভুলেও ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে কোনো রুলস ফেলাইতে যাবে না, ঠিক এভাবে লিখতে হবে। ঠিক আছে, ওকে। এখন গেল শেষ হিসাব, দাঁত শেষ। দাঁত সম্পর্কে বহুত কিছু বলে ফেলেছে, এত কিছু তোমাদের বইয়ের মধ্যেও নাই। যা কিছু কইছি এগুলো বইয়ের মধ্যেও নাই, দাঁত সম্পর্কে যা কিছু বলছি। আচ্ছা, দাঁতের পরে আমাদের কোথায় যাইতে হবে? দাঁতের পরে আমাদের যাইতে হবে জিহ্বায়। জিহ্বা, জিহ্বা। একটা মিনিট দাঁড়াও, জাস্ট এ মিনিট। আসতেছি। ওকে, তাহলে এবার আসবো জিহ্বা, ঠাং। আমরা আসতেছি কোথায়? জিহ্বা বা ঠাং। জিহ্বা, জিহ্বার প্রধান কাজ কি? জিহ্বার প্রধান কাজ হচ্ছে স্বাদ, স্বাদ গ্রহণ প্রধান কাজ। তাহলে মেমোরাইজ। জিহ্বার প্রধান কাজ যদি হয় স্বাদ গ্রহণ, জিহ্বার প্রধান কাজ যদি স্বাদ গ্রহণ হয়, পুরো জিহ্বার মধ্যে আছে অসংখ্য স্বাদ কুড়ি। পুরো জিহ্বার মধ্যে আছে স্বাদ গ্রহণের জন্য স্বাদ কুড়ি, স্বাদ কুড়ি, স্বাদ কুড়ি। হোয়াট ইজ স্বাদ কুড়ি? স্বাদ কুড়ি হচ্ছে পুরো জিহ্বার মধ্যে একটা বিশেষ গঠন, যে এরকম টাইপের একটা গঠন পুরো জিহ্বার মধ্যে খাসকারা খাসকারা থাকে, খাসকারা খাসকারা থাকে। এই গঠনের ভিতরে অসংখ্য কোষ থাকে, এরকম অসংখ্য কোষ থাকে, এরকম নর্মাল কোষ থাকে, একটা থলির মতো। স্বাদ কুড়িটা কি একটা থলির মতো, ফুলের যেরকম কুড়ি হয় স্বাদ কুড়ি এরকম একটা থলির মতো, যেটার মধ্যে ছোটো ছোটো কোষ আছে এবং তার ভিতরে স্বাদগ্রাহী কোষ থাকে, এরকম। এই যে স্বাদগ্রাহী কোষ, এগুলো কি কোষ? স্বাদগ্রাহী কোষ। কি কোষ? স্বাদগ্রাহী কোষ, স্বাদগ্রাহী কোষ, স্বাদগ্রাহী কোষ। ঠিক আছে, এবং সেটা থাকে কোথায়? জিহ্বার অন্যান্য পেশির ফাঁকে ফাঁকে। এই যে এই বাকিটুকু হচ্ছে জিহ্বার জায়গা। এই যে এটা ধরো জিহ্বার পেশি, এখান থেকে আমি এটাকে কাটছি, এটা ধরো আমি কাটছি এবং সেটাকে আমি কাটছি। হ্যাঁ, তার ফাঁকের তার মাঝখানে কি আছে? মাঝে মাঝে আছে এরকম সাতকুড়ি, মাঝে মাঝে আছে কি সাতকুড়ি। আর আশেপাশে পুরো জায়গাটা কি? আশেপাশে পুরো জায়গাটা হচ্ছে জিহ্বার টিস্যু। দাঁড়ান দেখেন, এই যে এই পুরো জায়গাটা হচ্ছে জিহ্বার টিস্যু। ঠিক আছে, মাঝখানে আছে সাতকুড়ি। এই সাতকুড়ি থেকে এরকম স্নায়ুর মতো বের হবে, এরকম স্নায়ুর মতো বের হবে, এরকম স্নায়ু বের হবে, এরকম স্নায়ু বের হবে, সাতকুড়ি থেকে স্নায়ু বের হবে। এবং এই স্নায়ু আমাদের কোথায় যাবে? ব্রেনে যাবে। এই স্নায়ু কোথায় যাবে? আমাদের ব্রেনে যাবে। কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? লালার মাধ্যমে। দেখো, লালার মাধ্যমে মিশ্রিত হয়ে খাবার এখানে ঢোকে, খাদ্যকণা, খাদ্যকণা, খাদ্যকণা লালার মাধ্যমে মৃদ্ধি হয়ে এভাবে ঢুকে এই যেই স্বাদগ্রাহী কোষগুলো আছে, এই যে স্বাদগ্রাহী কোষগুলো আছে, এই স্বাদগ্রাহী কোষগুলোকে উদ্দীপিত করে। এই যে স্বাদগ্রাহী যে কোষগুলো আছে, এই স্বাদগ্রাহী কোষগুলোকে কি করে? উদ্দীপিত করে। স্বাদগ্রাহী কোষ যখন উদ্দীপিত হয়, একটা মিনিট দাঁড়াও,
এই স্বাদগ্রাহী কোষ যখন উদ্দীপিত হয় তখন এই স্বাদের উদ্দীপনা কোথায় চলে যায়? ব্রেনে চলে যায়। তাহলে এই হচ্ছে সাতকুড়ি। এই গ্রহণটাই হচ্ছে কি সাতকুড়ি। সাতকুড়ির সংখ্যা কত? সাতকুড়ির সংখ্যা পুরো জিহ্বাতে 2000 থেকে 10,000 পরিমাণ হয়। পুরো জিহ্বার মধ্যে সাতকুড়ির সংখ্যা 2000 থেকে কতগুলো হইতে পারে? 10,000 হইতে পারে। তো এই সাতকুড়ির সংখ্যাটা আবার তোমাদের বইয়ে এক এক বইয়ে আবার এক এক রকম, এক এক বয়স আবার এক এক রকম হয়। তাহলে এখানে এরকম রাখবা 2000 থেকে 10,000 সাতকুড়ির সংখ্যা হইতে পারে সাতকুড়ির সংখ্যায় পুরো জিহ্বার মধ্যে। এখন এই সংখ্যার মধ্যে এত ভ্যারাইটিস কেন? এই সংখ্যার মধ্যে এত মানে চেঞ্জেস কেন? 2000 থেকে 10,000 এরকমের মধ্যে কেন হয়েছে? তো এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে সাতকুড়িগুলো আছে, এই সাতকুড়িগুলা প্রতিনিয়ত ধ্বংসপ্রাপ্ত হয়, সংখ্যা নষ্ট হয়ে যায়, কারণ জিহ্বায় অনেক ঘর্ষণ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবং প্রতি 5 থেকে 10 দিন অন্তর, 5 থেকে 10 দিন অন্তর, প্রতি 5 থেকে 10 দিন অন্তর প্রতিস্থাপিত হয়ে যায় এই সাতকুড়িগুলা। প্রতি 5 থেকে 10 দিন অন্তর আমাদের মুখের সাতকুড়ি কি হয়ে যায়? প্রতিস্থাপিত হয়। এবং বলা হয়ে থাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে মুখে যত সাতকুড়ি আছে সব চেঞ্জ হয়ে নতুন সাতকুড়ি চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে সাতকুড়ি। ওকে, সাতকুড়ি। তাহলে এই সাতকুড়ি একটা গঠন, এটা আমি এখানে এঁকে দেখাইছি। তো সাতকুড়ি ব্যাপারটা যদি জায়গায় রাখবা। সাতকুড়ি কি করতে হেল্প করতেছে? সাতকুড়ি হচ্ছে স্বাদ নিতে হেল্প করতেছে। কার হেল্প নিয়ে? লালার হেল্প নিয়ে। তো লালা ছাড়া কিন্তু তুমি কিন্তু কি নিতে পারবা? কি নিতে পারবা না? স্বাদ নিতে পারবা না। আচ্ছা, এখন আসি আরেকটা কনসেপ্টে, আরেকটা জিনিসের কনসেপ্ট না, এটাও মেমোরাইজ। সেটা হচ্ছে কি? এটা হচ্ছে মেমোরাইজ। সেটা হচ্ছে কি? প্যাপিলা। তোমাদের কিছু বই এগুলো দিছে, কিছু বইয়ে দেয় নাই। এক্সট্রা ইনফো হিসেবে ধরে রাখতে পারো। এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো। প্যাপিলা, হোয়াট ইজ প্যাপিলা? প্যাপিলাও স্বাদ গ্রহণের হেল্প করে। প্যাপিলাও স্বাদ গ্রহণে হেল্প করে। এরকম কিছু স্ফীত অংশ জিহ্বার মধ্যে থাকে, স্ফীত অংশ। যেমন ধরো এই যে জিহ্বার, এই যে দেখো একটা লেয়ার আছে, এখানে একটা জায়গা আছে, দেখো এই যে এরকম একটা অংশ আছে জিহ্বার মধ্যে, পিছনে একটু সামনে একটু। তাহলে এই জায়গায় দেখো, তোমার খেয়াল করতেছো কিনা জানি না, এরকম কিছু কিছু প্যাপিলা আছে, খেয়াল করে, যেরকম উঁচু 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 উঁচু, খেয়াল করছো? এরকম এগুলোকে বলে প্যাপিলা। এগুলোকে কি বলা হয়? প্যাপিলা। এইদিকে আছে, তারপরে যে এই যে এইদিকে আছে, এইদিকে আছে, পুরো জুড়ে আছে। তুমি জিব্বা বের করে আয়না দেখো, খাসকারা খাসকারা পাবা, এই কর্নারে বেশি পাবা, সামনের 2 কর্নার পাবা, কিন্তু পিছন দিকে পাবা। জিব্বা কিন্তু প্লেন না, জিব্বা কিন্তু প্লেন না। আমার মনে ভাবতো এগুলোই মনে হয় সাতকুড়ি। না, সাতকুড়ি হচ্ছে ডট 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 ছোটো ছোটো থাকে, ওইগুলা ছিদ্রের মতো, ওগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে তোমার। ঠিক আছে, কিন্তু প্যাপিলাগুলো তুমি হাত দিয়ে বুঝতে পারবা, উঁচু উঁচু। এই যে কর্নারে দেখবা, এই যে একদম জিব্বার কর্নারে, আয়নায় যাও তাহলে বুঝতে পারবা জিব্বার কর্নারে খাঁচকারা খাঁচকারা থাকে, এগুলোকে বলে প্যাপিলা। এই যে এরকম 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 জিব্বার কর্নারে এরকম খাঁচকারা 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 থাকে, এগুলোকে বলে প্যাপিলা। প্যাপিলা, প্যাপিলাগুলো কি কি? প্যাপিলাগুলো কি কি? ফাঙ্গিফর্ম প্যাপিলা, ফাঙ্গি ফাঙ্গিফর্ম, ফাঙ্গিফর্ম প্যাপিলা। এগুলো দেখতে ফাঙ্গাসের মতো, ফাঙ্গাসের মতো, ফাঙ্গাসের মতন। এর নাম ফাঙ্গিফর্ম প্যাপিলা। ফলাইট প্যাপিলা, ফলাইট প্যাপিলা, ভ্যালেট প্যাপিলা, ভ্যালেট প্যাপিলা, আর ফিলিফর্ম প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলা। এরকম 4 রকমের প্যাপিলা আছে, এরকম 4 রকমের প্যাপিলা আছে। ফাঙ্গিফর্ম প্যাপিলা, ফলাইট প্যাপিলা, ভ্যালেট প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলা। এগুলো এক্সট্রা ইনফো জেনে রাখো। 4 রকমের প্যাপিলা আছে আমাদের, 4 রকম প্যাপিলা আছে, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফো। ওকে, শেষ। প্যাপিলা জানলেই চলবে। এখন যে জিনিস না জানলেই না, যে জিনিস না জানলে পাপ হবে, সেটা এখন তোমাদেরকে আমি পড়াবো। সেটা হচ্ছে জিহ্বার কোন জায়গায় কোন স্বাদ। খেয়াল করবা, একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখো, একটা ছন্দ মনে রাখো, ছন্দ মনে রাখো। সেই ছন্দটা হচ্ছে মিল অতি। একটা ছন্দ মনে রাখো, মিল অতি, মিল ও তি, মিল অতি মানে কি? অনেক মিল, মিল অতি। তাহলে জিহ্বার সামনের এই অংশটুকু মিষ্টি স্বাদের জন্য দায়ী। সামনের এই অংশটুকুর মধ্যে তুমি মিষ্টি স্বাদ ভালো বুঝতে পারবা, অর্থাৎ এখানকার সাতকুড়িগুলো মিষ্টি স্বাদের প্রতি বেশি উদ্দীপিত হয়। তারপরে মি ল, ল সামনের 2 পাশ, সামনের 2 পাশ, সামনের 2 পাশ, এই যে সামনের 2 পাশ, অগ্র অগ্রপার্শ্ব, অগ্রপার্শ্ব। এই অগ্রপার্শ্ব এইটা হচ্ছে লবণাক্ত স্বাদের জন্য। যে ল, ল থেকে লবণাক্ত, ল থেকে লবণাক্ত, ল থেকে লবণাক্ত, মিল, ল থেকে লবণাক্ত। তারপরে আসি টক স্বাদ, অম্ল স্বাদ, টক স্বাদ বা অম্ল স্বাদ, অ থেকে অম্ল, অ থেকে অম্ল। পেছনের 2 পাশে, পেছনের 2 পাশে অম্ল স্বাদ, অম্লত্ব অনুভব করতে পারবা।
পেছনের দুই পাশ দিয়ে তুমি অম্লত্ব অনুভব করতে পারবা। এবং একদম পেছনে এই জায়গাটা তিক্ততা বা তিতা, একদম পেছনে যে জায়গাটা তিক্ততা বা তেতো, তিক্ততা বা তেতো স্বাদ এর জন্য দেয়। এই মনে রাখার টেকনিক হচ্ছে মিল অতি। তাহলে সামনের অগ্রভাগে মিষ্টি, অগ্র দুই পাশে হচ্ছে লবণাক্ত, পেছনের দুই পাশে হচ্ছে অম্লত্ব, আর একদম পেছনে হচ্ছে তিতা। মিল অতি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কোন জায়গায় কোন স্বাদ। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখো, ঝাল কোনো স্বাদ নয়। ঝাল কোনো স্বাদ নয়। ঝাল কোনো স্বাদ নয়। এটি স্নায়ুর পীড়ন বা যন্ত্রণা বা ইরিটেশন। অর্থাৎ কি, তোমার যে জায়গায় তুমি ঝালটাকে দিছো, ওই জায়গায় স্নায়ুর একটা যন্ত্রণায় বা ইরিটেশন হচ্ছে ঝাল। এই জন্য ঝাল তোমার যে কোনো জায়গায় লাগবে, চোখে দাও লাগবে, মাথায় লেগে লাগবে, হাতে লাগাতেও লাগবে, হাত দিয়ে মাখাও লাগবে। কিন্তু হাত দিয়ে মাখালে মিষ্টি বুঝবা? তোমার শরীরের মধ্যে মিষ্টি লাগাই রাখলে বুঝবা, তেল লাগাই রাখলে বুঝবা? শরীরে তো অনেকেই ঘা পাসরা হইলে নিম পাতার রস মাখে। নিম পাতার স্বাদ কি পাওয়া যায়? মরিচ মাখলে তো পাওয়া যায়। আসলে মরিচ কোনো স্বাদ না। স্বাদ হলে সেটা জিব্বা ছাড়া, মানে স্বাদ যদি হইতো তাহলে সেটা জিব্বা ছাড়া অন্য কোথাও তুমি পাইতো না। কারণ স্বাদ বোঝার জায়গায় হচ্ছে জিব্বা। ঠিক আছে, এই জন্যে তাহলে এটাকে বলা হয় ইরিটেশন অফ নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এটাকে বলে কি ইরিটেশন। আর যদি খুব ইচ্ছা থাকে বোঝার জন্য, তাহলে শরীরের মধ্যে ভালো করে মরিচ মাখায় আর শরীরের মধ্যে মাখো, তাহলে বুঝবা যে কোনটা কোন স্বাদ। একেবারে ভালো করে বুঝতে পারবা। তাহলে এই হচ্ছে একটা বিষয় জানলাম। ওকে, এবার আসবো আমরা লালাগ্রন্থিতে। লালাগ্রন্থি আজকে শেষ টপিক হলো, এই টপিকটা অনেক বড়। লালাগ্রন্থি তোমাদের বইয়ের মধ্যে যে বললাম না এত গুছালো এই চ্যাপ্টারটা, আমি সর্বদা চেষ্টা করছি তোমাদের গুছানোর জন্য। লালাগ্রন্থি তাহলে মুখের মধ্যেই আছে কিন্তু এটা। হ্যাঁ, লালাগ্রন্থির কাজ কি? লালাক্ষরণ করা। আমরা কিন্তু স্টিল মুখের মধ্যে আছি। আজকে আমরা মুখ পর্যন্তই থাকবো, কালকে আমরা পাকস্থলীতে ঢুকবো। আজকে আমরা মুখ পর্যন্তই থাকবো। তাহলে আমরা আছি কোথায়? লালাগ্রন্থি। লালা আমাদের টোটাল 3 জোড়া লালাগ্রন্থি আছে। খেয়াল করো চিত্র লাগবে না, আমি এই জন্য আগে থেকে এনে রাখছি। এই দেখো আমাদের জিহ্বা, এই হচ্ছে আমাদের জিহ্বা। ঠিক আছে, আমাদের কানের সামনের দিকে এই জায়গাটায়, কানের সামনে এবং নিচে ঠিক এই জায়গাটায় 3 কোণাকার একটা গ্রন্থি আছে, এইদিকে একটা এইদিকে একটা। এর নাম প্যারোটিড গ্রন্থি। এই যে এর নাম প্যারোটিড গ্রন্থি। কি গ্রন্থি? প্যারোটিড গ্রন্থি। গ্রন্থি মানে কি? যেখান থেকে বিভিন্ন রকমের রস ক্ষরণ হয়, যেমন লালা একটা রস, প্যারোটিড গ্রন্থি। এবং যেহেতু দেখতে পাচ্ছি নালী আছে প্যারোটিড গ্রন্থি, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা বহিঃক্ষরা গ্রন্থি, যে এনজাইম ক্ষরণ করবে। নালী যেহেতু আছে, দেখো এখানে কান, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মানুষটার কান। ঠিক আছে, এই মানুষের যদি কানের কথা চিন্তা করি, তাহলে মানুষের কানটা হচ্ছে ঠিক এই জায়গায়। কানের সামনে নিচের দিকে কি আছে? কানের সামনে নিচের দিকে আছে প্যারোটিড গ্রন্থি। তাহলে এই যে প্যারোটিড গ্রন্থি, এই যে প্যারোটিড গ্রন্থি, দুই পাশে দুইটা, এক জোড়া প্যারোটিড গ্রন্থি, এবং এটা সব থেকে বড়। এটার নাম কি? প্যারোটিড। এর নাম কি? প্যারোটিড। সর্ববৃহৎ লালাগ্রন্থি, লালাগ্রন্থির মধ্যে সব থেকে বড়। এখন আসো, আরো 2 জোড়া আছে। খেয়াল করো, এইটাকে কি বলা হয়? এই হাড়টাকে কি বলা হয়? ম্যান্ডিবল, যেটা তোমাদের একটু আগে দেখাইছিলাম, চোয়ালের হাড়। এই যে চোয়ালের হাড়, হাড়ের ঠিক নিচে, যে ঠিক এই জায়গায় এখানে খাজ আছে, যে জায়গায় খাজ আছে, রাখার মতো জায়গা আছে, ঠিক এই জায়গায় ম্যান্ডিবলের ঠিক নিচের দিকে খাজই আছে। এটা তোমার হাতে ধরলে বুঝতে পারতা। এই হচ্ছে ম্যান্ডিবল, ঠিক এই যে এই জায়গায়, এই যে এই দূরে জায়গায়। তার মানে কি? এইখানে আর এইখানে, অর্থাৎ এই জায়গাটায় আর এই জায়গাটায় খাজের মতো আছে। দেখো দুইটা, দেখতে পারতেছো? দুইটা খাজের মতো আছে। এই জায়গায় দুইটা আছে গ্রন্থি। এইটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার। এই দেখো, এই দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যে এর নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার। এই দেখো, এই যে দেখছো, সাবম্যান্ডিবুলার। এরা যখন নালী আছে, এই দেখো নালী আছে, নালী। এর নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার, দুই দিকে সাবম্যান্ডিবুলার। এই হাড়টার নাম হচ্ছে ম্যান্ডিবল। এই হাড়টার নাম কি? ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবুলার নিচে, তাহলে সাবম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার নিচে মানে কি? সাবম্যান্ডিবুলার। তেমনি আমাদের জিহ্বার নিচ বরাবর আছে,
জিব্বার নিচে যে তালুর আছে এটা ঠিক নিচে, ওটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই যে জিব্বা, এই যে জিব্বা, জিব্বার নিচে দেখো আছে একটা এক জোড়া, এই যে জিব্বা, জিব্বার ঠিক নিচে দেখো, এই যে দেখো এই যে জিব্বার ঠিক নিচে। তো জিব্বাকে বলে লিঙ্গুয়া, লিঙ্গুয়া, লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে জিব্বা। তাহলে জিব্বার নিচে তাহলে সাবলিঙ্গুয়াল, জিব্বার নিচে তাহলে সাবলিঙ্গুয়াল, তাহলে এটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। তো আমি উপরে লিঙ্গুয়াল মুছে দিই, সাবলিঙ্গুয়াল লিখে দিই তাহলে ভালো হবে। এটার নাম হচ্ছে সাব, সাব মানে নিচে, সাব লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, জিব্বার নিচে। তারপরে চোয়ালের নিচে সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুল মানে ম্যান্ডিবুল মানে চোয়াল, তাহলে এটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। আর এটার নাম কি? প্যারোটিড। এটার নাম কি? প্যারোটিড। তাহলে কয় জোড়া? 3 জোড়া লালাগ্রন্থি। এই দুই পাশে সাব, এই দুই পাশে প্যারোটিড, চোয়ালের নিচে সাব ম্যান্ডিবুলার, জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল। এভাবে মনে রাখবো আমরা। এইভাবে 3 জোড়া কি আছে আমাদের? লালাগ্রন্থি আছে। কোনটার অবস্থান কোথায়, এবং এগুলা কি করতেছে, এগুলো কিন্তু নালী আছে, দেখো এই যে খেয়াল করো যে নালী আছে কিন্তু, এই যে নালী, এই যে দেখো নালী, এই দেখো নালী, যে নালী, নালী আছে। নালী যেহেতু আছে তার মানে এগুলা কি? নালী যেহেতু আছে এগুলো কি? বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে আসো, তাহলে 3 জোড়া লালাগ্রন্থি আছে। মেমোরাইজ, এখানে যা আছে সব মেমোরাইজ, এখান থেকে সৃজনশীল আসে না, মুখস্থ। 3 জোড়া লালাগ্রন্থি আছে। প্রথম আছে প্যারোটিড, এই যে এটা হচ্ছে প্যারোটিড, প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। এটা হচ্ছে দুইটা, কয়টা? দুইটা। কোথায় অবস্থান? অবস্থান হচ্ছে কানের নিচে, কানের নিচে, ত্রিকোণাকার, ত্রিকোণাকার, কানের নিচে ত্রিকোণাকার, সর্ববৃহৎ লালাগ্রন্থি, কানের নিচে ত্রিকোণাকার সর্ববৃহৎ লালাগ্রন্থি। এখন প্রশ্ন হচ্ছে নালীটা কোথায় উন্মুক্ত হয়? নালী, যেটাকে আমরা প্যারোটিড নালী বলি, প্যারোটিড গ্রন্থি থেকে যে নালী আসছে এটাকে তো অবশ্যই আমরা প্যারোটিড নালী বলবো, প্যারোটিড নালী। এই প্যারোটিড নালী কোথায় উন্মুক্ত হয় এটাই কোশ্চেন। এই যে নালী, এই যে প্যারোটিড নালী, এটা কোথায় রসটা নিয়ে আসবে, লালাটাকে কোথায় নিয়ে আসবে, এটাই হচ্ছে কোশ্চেন। আমরা আবার আগের চিত্রে চলে যাব, আমরা আবার আগের চিত্রে চলে যাব, আমরা মুছবো এই জায়গাটা, মুছে একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি। এই হচ্ছে প্যারোটিড নালী, এটা কোথায় উন্মুক্ত হচ্ছে একটু খেয়াল করো। এই প্যারোটিড নালীটা কোথায় উন্মুক্ত হচ্ছে ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে মোলার 3, এটা হচ্ছে মোলার 2, এটা হচ্ছে মোলার 1, তাহলে এটা হচ্ছে 2 নম্বর মোলার দাঁত। আবার দেখো, এটা হচ্ছে 2 নম্বর মোলার দাঁত, M2। উপরের না নিচের বলো? উপরের না নিচের? উপরের, এটা উপরের চোয়াল, তাহলে ঊর্ধ্ব, ঊর্ধ্ব M2, ঊর্ধ্ব চোয়ালের M2 দিয়ে ঢুকে গেছে। এবং কোথায়? মুখ ব্যবহার করে। তাহলে এখন বুঝছো কোথায় উন্মুক্ত হয় নালীটা, নালীটা কোথায় উন্মুক্ত হয়। তাহলে নালীটা কোথায় উন্মুক্ত হয়? নালীটা কোথায় উন্মুক্ত হচ্ছে? ঊর্ধ্ব চোয়ালের দ্বিতীয় মোলার দাঁতের। তারাও দেখি তোমাদের বইয়ে কি বলছে, একটু দেখে নিই। এই কথাটা প্রতি বছর চেঞ্জ করে, এই জন্য আমি একটু দেখেই নিচ্ছি। ঊর্ধ্ব চোয়ালের দ্বিতীয় মোলার, দ্বিতীয় ঊর্ধ্ব মোলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে, ঠিক আছে। মোলার দাঁতের বিপরীতে, বিপরীতে মুখগহ্বরে, ঠিক আছে। মুখ গহ্বরে উন্মুক্ত, উন্মুক্ত হয়নি নালী। তাহলে ঊর্ধ্ব চোয়ালের দ্বিতীয় মোলার দাঁতের বিপরীতে, এই যে 2 নম্বর যে মোলার দাঁত তার বিপরীতে, মানে কি তার ভিতরের দিকে, মানে এটার ভিতরের দিকে, ভিতরের দিকে মুখগহ্বরের মধ্যে এটা উন্মুক্ত হয়। কোন নালী? প্যারোটিড নালী। কোন নালী? প্যারোটিড নালী। ঠিক আছে, মনে থাকবে? ক্লিয়ার? তাহলে প্যারোটিড নালী আর প্যারোটিড নালী কিন্তু আর ভুল হবে? প্যারোটিড নালী আশা করি আর ভুল হবে না, ঠিক আছে। ওকে, তো প্যারোটিড নালীকে
প্যারোটিড নালী যেটা আমরা বললাম, এই প্যারোটিড নালীকে স্টেনসনের নালী বলে। প্যারোটিড নালীকে স্টেনসনের নালী বলে। কিসের নালী? স্টেনসনের নালী। কিসের নালী বলে এটাকে? স্টেনসনের নালী। এক্সট্রা ইনফো, প্যারোটিড নালীকে স্টেনসনের নালী বলে। এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো, স্টেনসনের নালী, স্টেনসনের নালী, এই নালীটাকে স্টেনসনের নালী বলে। এটা এক্সট্রা ইনফো। দ্য নেম অফ দিস ডাক্ট ইজ স্টেনসনস ডাক্ট। দ্য নেম অফ দিস ডাক্ট, ডাক্ট মানে কি নালী, ডাক্ট মানে কি নালী, এই নালীটার নাম হচ্ছে কি? স্টেনসনের নালী। ওকে, তারপরে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি এর অবস্থান কোথায়? জিহ্বার নিচে, জিহ্বার নিচে, জিহ্বার নিচে। প্রশ্ন সেন না, প্রশ্ন হচ্ছে নালী কোথায় উন্মুক্ত হয়? সাবলিঙ্গুয়াল ডাক্ট বা সাবলিঙ্গুয়াল নালী, এই যে জিহ্বার নিচে, জিহ্বার নিচ থেকে নালীগুলো কোথায় উন্মুক্ত হচ্ছে? এটা হচ্ছে সব থেকে জাতীয় প্রশ্ন। দেখো আমাদের জিহ্বা টান দিলে আমরা একটা সেপারেটর দেখি না, দেখো তো, সেপারেটর, একটা সেপারেট করছে যে এই যে পেশির মতো একটা, এটা নিচের তালুর সাথে জিহ্বাকে টেনে ধরে রাখছে। দেখো তোমার নিজেও দেখলেও বুঝবা। এই যে সেপারেটরটার নাম হচ্ছে ফ্রেনুলাম। কি নাম? ফ্রেনুলাম। ফ্রেনুলামের দুই পাশে, ফ্রেনুলামের দুই পাশে, ফ্রেনুলামের দুই পাশে উন্মুক্ত হয় নালীগুলা। এখানে কিন্তু বেশ কয়টা নালী থাকে, হ্যাঁ বেশ কয়টা থাকে, এই জন্য লিখলাম নালীগুলো, নালীগুলো। ঠিক আছে, ফ্রেনুলামের দুই পাশে। কোথায়? কোন দুই পাশে? ফ্রেনুলামের দুই পাশে। তোমরা দুজন, তোমরা একটু ইয়েতে দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এই নালীটারও একটা সুন্দর নাম আছে। এই নালীটার সুন্দর নাম হচ্ছে হোয়ারটনের নালী। হোয়ারটনের নালী, হোয়ারটনের, হোয়ারটনের নালী। এগুলো এক্সট্রা ইনফো, এগুলো এক্সট্রা ইনফো। হোয়ারটনের নালী, হোয়ারটন, হোয়ারটনের নালী। আচ্ছা, তারপর আসি সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার দেখে আমরা বুঝতে পারছি চোয়ালের নিচে, চোয়াল বা ম্যান্ডিবলের নিচে। আমরা এইভাবে লিখে লিখি ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবলের নিচে। এটার নালী কোথায় উন্মুক্ত হবে? এটাও সেম, এটাও সেম অ্যাজ সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, ফ্রেনুলামের পাশে, এটাও ফ্রেনুলামের পাশে, ফ্রেনুলামের পাশে, ফ্রেনুলামের পাশে। এবং এই নালীরও একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে রিভিনাস, ডাক্ট অফ রিভিনাস। রিভিনাসের নালী, রিভিনাস নালী, রিভিনাস নালী, ডাক্ট অফ রিভিনাস, ডাক্ট অফ রিভিনাস। তাহলে এই নামগুলো আসলে যারা এটাকে আবিষ্কার করছে তাদের নাম বসিয়ে দেওয়া হচ্ছে। স্টেনসন, বিগিন স্টেনসনস ডাক্ট, হোয়ারটনস ডাক্ট, ডাক্ট অফ রিভিনাস। ডাক্ট অফ রিভিনাস, ডাক্ট মানে নালী, ডাক্ট অফ রিভিনাস, রিভিনাসের নালী, ডাক্ট অফ হোয়ারটন, হোয়ারটনের নালী, ডাক্ট অফ স্টেনসনস, স্টেনসনের নালী। এইভাবেই নামগুলো আসছে। এই নামগুলার নামকরণ এইভাবেই করা হয়েছে। ঠিক আছে, কোনটার আবিষ্কারককে সেভাবে এগুলোর নামকরণগুলা করা হয়েছে। ওকে, মনে থাকবে তো। এগুলো কিন্তু এক্সট্রা ইনফো, যে নামগুলো তোমাদেরকে বললাম, নামগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি এক্সট্রা ইনফো। ওকে, ডান। অনেক কিছু শিখলাম এবং এখানে যা আছে সব পারফেক্টলি মেমোরাইজ, মেমোরাইজ, এগুলো মনে রাখবে এমসিকিউর জন্য। আসো এবার আসে যেটা, এটাও একটা এক্সট্রা ইনফো বলতে পারো, এটাও একটা এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো বাট নাইস টু নো। এক্সট্রা ইনফো জেনে রাখাটা উচিত। সেটা হচ্ছে মামস। মামস শুনছো? মামস বাচ্চাদের যে হয়, এই যে এক পাশে ফুলে যায়, যে দুই পাশে বাচ্চাদের হয়, দুই পাশে ফুলে যায়, মামস। একে আমরা কি রোগ বলি? মামস রোগ বলি। মামস হলে বাচ্চাদের ফুলে যায়, বাচ্চাদের বেশি হয় মামস রোগটা। মামস রোগটা বাচ্চাদের বেশি হয়। বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে এটাকে বলা হয় প্যারোটাইটিস। এই রোগটা কি? প্যারোটিড গ্রন্থির ইনফেকশন। প্যারোটিড গ্রন্থিতে ভাইরাস, ভাইরাসও হইতে পারে আবার ব্যাকটেরিয়াও হইতে পারে, ভাইরাসও হইতে পারে অথবা ব্যাকটেরিয়ার আক্রমণও হইতে পারে। আক্রমণে ইনফেকশন, ইনফেকশন। এই জন্যে এটাকে বলছে প্যারোটিড গ্রন্থির জন্য এর নাম হয়েছে প্যারোটাইটিস, টাইটিস। আজকে থেকে মনে রাখবা,
কোথাও যদি আইটি আইএস যুক্ত হয় তাহলে এটা বুঝবা ইনফেকশন। কোনো জায়গায় যদি আইটি আইএস যুক্ত হয় তাহলে এটাকে ইনফেকশন বা বাংলায় যেটাকে বলা হয় প্রদাহ। ইনফেকশন বা বাংলায় যেটাকে বলা হয় প্রদাহ। অর্থাৎ ইনফেকশন বা প্রদাহ কি, কোনো জায়গায় ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে যেটা হয় এটা হচ্ছে ইনফেকশন বা প্রদাহ। তাহলে এটা বাচ্চাদের বেশি হয়, তাহলে এখানে মনে রাখবা বাচ্চাদের বেশি হয়, বাচ্চাদের বেশি হয় ব্যথা ও জ্বর। ওই জায়গায় ব্যথা হয় এবং জ্বর হয়, অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক সেবনে সেবনে সপ্তাহ 1-2 মধ্যে সুস্থ হয়ে যায়। এটা কোনো লম্বা সময়ের ভয়ানক কোনো রোগ না। এই হচ্ছে প্যারাটাইটিস। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস দ্বারাই হয়, ভাইরাস দ্বারাই বেশি হয়। হ্যাঁ, ওকে ওকে, এবার আমরা বইয়ে এক লাফ দিয়ে চলে যাব কয়েক পৃষ্ঠা পেছনে। পেজ নাম্বার নতুন বইয়ের কত? নতুন বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার 159। নতুন বইয়ের পেজ নাম্বার 159-এ চলে যান আপনারা। আপনাদের যে বই, এই বইয়ের মধ্যে আল্লাহর হস্তে একদম উলটপালট করে দিছে এই পুরো চ্যাপ্টারে। আমার ভাই, আমার উপর কি তোফাইল ভাইয়ের বহুত ভালো বললো নাকি? যাই হোক, আপনাদের বইয়ের মধ্যে চ্যাপ্টার বহুত ভস্কাই দিছে। আমি এটা সুন্দর সিরিয়ালে পড়াচ্ছি, এক একটা পজিশন শেষ করে করে আগাবো, এক একটা জায়গা শেষ করে করে আমরা নিচের দিকে আগাবো, যাতে করে এই জায়গাটা পুরোপুরি কভার হয়ে যায়। এক একটা পার্টে এক একভাবে তোমাদের বই আলোচনা করছে। তো দেখো, লালা রস, ইংলিশে একে বলা হয় স্যালাইভা, ইংলিশে একে বলা হয় স্যালাইভা। এবং এখন আমরা যেগুলো আছি সব হচ্ছে মেমোরাইজ, মেমোরাইজ। যা পড়াচ্ছি এগুলো মুখস্থ, স্পেশালি কোনগুলো বেশি মুখস্থগুলো পরে বলে দিব। মেমোরাইজ। দেখো, লালার ধর্ম, লালার ধর্ম কেমন ধর্ম? লালার ধর্ম কেমন? স্বাদহীন, লালার কোনো স্বাদ নাই। লালার ধর্ম কেমন? লালার কোনো বর্ণ নাই। লালার ধর্ম কেমন? লালা তরল। লালার ধর্ম কেমন? অম্লীয়, সামান্য, সামান্য অম্লীয়। এই তো এগুলো লালার ধর্ম। এমনি বোঝা যায় লালার কোনো স্বাদ নাই, লালার কোনো বর্ণ নাই, লালা তরল পদার্থের মতো, এটা আমি এমনি বুঝি। দৈনিক কতগুলো লালা ক্ষরণ করি আমরা? দৈনিক 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ আমরা করি। দৈনিক আমরা কতটুকু? 1200 থেকে 1500 মিলিলিটার বা 1.5 লিটার লালা ক্ষরণ করি আমরা। লালা ক্ষরণ যাদের কম, যা ভয়, ভীতি, এইসব জায়গায় ক্ষরণ কমে যায়, এই সময় ক্ষরণ কমে যায়, গলা শুকায় যায়, তখন এই অবস্থাটাকে জেরোস্টোমিয়া বলা হয়। জেরোস্টেমিয়া, জেরোস্টেমিয়া বলে, জেরোস্টেমিয়া। এই অবস্থাটাকে কি বলা হয়? জেরোস্টেমিয়া বলে। ভয়, ভীতি বা উৎকণ্ঠা জানুক এরকম কোনো কিছু হইলে তখন কি হয়? লালাক্ষরণ কমে যায়, ওটাকে জেরোস্টোমিয়া বলা হয়। আবার অনেকে লালাক্ষরণ এমনিই স্বাভাবিকভাবে কম হয়, ঠিক আছে? এটা রোগ, রোগ, রোগ। লালাক্ষরণ কম এরকম রোগ। ক্ষরণ, যাদের ক্ষরণ কম, যাদের ক্ষরণ কম সব সময়, এই রোগ, এই রোগের নাম ডিউজিউসিয়া, ডিউজিউসিয়া, ডিউজিউসিয়া। তাহলে কি বললাম? কিছু কিছু মানুষের লালাক্ষরণ সারা জীবনই কম, এমনিই কম হয়, ওটা হচ্ছে ডিউসিউজিয়া। এবং লালাক্ষরণ কম হলে খাবার টাবার কিন্তু ঠিকমতো মিশ্রিত হয় না, মুখে ঝামেলা হয়। আর যাদের ভয়, ভীতি বা উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা এইসব সময় লালাক্ষরণ কমে যায়, এটাকে বলা হয় কি? জেরোস্টেমিয়া, জেরোস্টেমিয়া। আচ্ছা, লালার পিএইচ কত? 6.2 থেকে 7.4। এই জন্য বলছিলাম সামান্য অম্লীয়। লালার পিএইচ কত? 6.2 থেকে 7.4। এই জন্য বলছিলাম কি লালাটা সামান্য অম্লীয় প্রকৃতির হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার আসি আমরা এক লাফ দিয়ে আমরা লালার কাজে চলে যাব। এক লাফ দিয়ে আমরা কোথায় চলে যাব? লালার কাজে। প্রথমত দেখো, পরিপাকে, সৃজনশীল।
প্রথমত পরিপাকে মনে রাখবা টুলু মুলু, মনে রাখবা টুলু মুলু, টুলু মুলু, টুলু থেকে মনে রাখবা টায়ালিন, টায়ালিন, টুলু থেকে মনে রাখবা কি টায়ালিন, একটা এনজাইমের নাম। আর মুলু থেকে মনে রাখবা মল্টেস, এটা আরেকটা এনজাইমের নাম। এই দুটো এনজাইম লালা থেকে পাওয়া যায়, টুলু মুলু। লালা থেকে দুটো এনজাইম পাওয়া যায়, টায়ালিন আর মল্টেস। কি কি? টায়ালিন আর মল্টেস নামক দুটো এনজাইম আমরা কোথায় পাচ্ছি? লালায় পাচ্ছি। ওকে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? টুলু আর মুলু বলতেছি। ওকে, তো এই টায়ালিন আর মল্টেসের কাজ কি? টায়ালিন আর মল্টেসের কাজ কি? টায়ালিন আর মল্টেসের কাজ হচ্ছে শর্করা, শর্করা যেটা হচ্ছে স্টার্চ, জটিল শর্করা, জটিল শর্করা যেটাকে হচ্ছে স্টার্চ, এটার উপর কাজ করবে টায়ালিন, এটার উপর কাজ করবে টায়ালিন। টায়ালিন, টায়ালিনকে স্যালাইভারি অ্যামাইলেজ ডাকা হয়, স্যালাইভারি অ্যামাইলেজ নামে ডাকা হয় টায়ালিনকে। টায়ালিনকে কি নামে ডাকা হয়? স্যালাইভারি অ্যামাইলেজ। একটু পরে আসতেছি এই ব্যাপারে, স্যালাইভারি অ্যামাইলেজ একটু পরে আসতেছি। এই জটিল শর্করাকে টায়ালিন কি বানাবে? মল্টোজ বানাবে। কি বানাবে? মল্টোজ বানাবে, মল্টোজ। আর এই মল্টোজের উপরে এবার কাজ কে করবে? এই মল্টোজের উপর কে কাজ করবে? মল্টেজ এনজাইম। মল্টোজের উপর কে কাজ করবে? মল্টেজ এনজাইম। এবং কি হয়ে যাবে? গ্লুকোজ হয়ে যাবে। কি হয়ে যাবে? গ্লুকোজ। তাইলে আমরা কি বুঝলাম? শর্করা পরিপাক লালার মাধ্যমে মুখেই শুরু। ক্লিয়ার? তাহলে শর্করা নামক যে খাবারটা আছে, শর্করা নামক যে খাবারটা আছে সেটা পরিপাক লালার মাধ্যমে কোথা থেকে শুরু হয়ে যায়? সেটা পরিপাক লালার মাধ্যমে মুখেই কি হয়ে যায়? ও, তোমাদের কমেন্টগুলো দেখি না। তাহলে শর্করা নামক যে খাবারটা আছে সেটার পরিপাকটা তোমাদের লালার মাধ্যমে কোথা থেকে শুরু হয়ে যায়? আচ্ছা, ওয়েবে কি প্রবলেম হয়ে গেল নাকি? আচ্ছা, ওয়েবে ক্লাস দেখা যাচ্ছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে শুরু হয়ে যায়। তাহলে আমরা একটা পরিপাক কিন্তু করে ফেললাম। এবং দেখো মুখে কিন্তু অন্য কোনো খাবারের পরিপাক হয় না, শুধুমাত্র শর্করা পরিপাক হয়, শুধুমাত্র শর্করা। গেল। এবার আসি প্রতিরক্ষা। তা লালায় দুটো এনজাইম পড়লাম, লালার মধ্যে দুটো এনজাইম পড়লাম, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেস। সৃজনশীল আসতে পারে কিন্তু এগুলো, এমসিকিউ আসবে, সৃজনশীল আসবে, টায়ালিন আর মল্টেস। এবার আসে প্রতিরক্ষা। লালায় একটা এনজাইম আছে যার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম। লালায় আরও একটা এনজাইম আছে যার নাম হচ্ছে লাইসোজাইম, লাইসোজাইম এনজাইম। এটা কোথায় থাকে? লালায় থাকে। এই লাইসোজাইম এনজাইম কি করে বলো তো? লাইসোজাইম এনজাইম কি করে? জীবাণু ভক্ষণ করে, জীবাণু ভক্ষণ করে, ভক্ষণ করে লাইসোজাইম এনজাইম। জীবাণুকে মেরে ফেলে, জীবাণুকে মেরে ফেলে কোন এনজাইম? লাইসোজাইম এনজাইম। তো জীবাণুকে যেহেতু মারে এই জন্য জীবাণু এখানে এই দ্বারা কি হয়? জীবাণু এর দ্বারা ভক্ষণ হয়। এটা কার কাজ? লাইসোজাইম এনজাইমের কাজ। কার কাজ? লাইসোজাইম এনজাইমের কাজ। তাহলে এইভাবে সে তোমাকে প্রতিরক্ষা দিচ্ছে, পাশাপাশি সে অ্যান্টিবডিও তৈরি করতে পারে, অ্যান্টিবডি তৈরি করে। তাহলে তোমার দেহের এটা প্রতিরক্ষারও কিন্তু হেল্প করতেছে কে? তোমার লালা। ঠিক আছে, পাশাপাশি সে বাফার হিসেবে কাজ করে। বাফার, বাফার। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা কি বাফার নামটা পড়ছেন এর আগে? বাফার পড়ার তো কথা, বাফার নামটা তো এর আগে পড়ার কথা। বাফার, বাফার দ্রবণ। বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে সেই সকল পদার্থ যেগুলা অল্প পরিমাণে থেকে অম্ল আর ক্ষারের যে পার্থক্য আমাদের দেহের মধ্যে সেটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, পড়ার কথা, কেমিস্ট্রিতে পড়ার কথা যে
আবার স্কিন চলে গেছিল ওয়েবে? না তো, স্কিন যাওয়ার কথা না। তো বাফারটা কি? বাফারটা হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থগুলা আমাদের দেহে থাকে। আমরা যখন অতিরিক্ত অম্লজাতীয় কোনো খাবার খেয়ে ফেলে বা আমাদের রক্তের পিএইচ যদি হঠাৎ করে কমে যায়, অম্লত্ব বেড়ে যায়, তখন সেটাকে আবার কন্ট্রোল করে ফেলে, বা ক্ষার হয়ে গেলে সেটাকে আবার কন্ট্রোল করে ফেলে। এটাকে করে বাফার করে, বাফার দ্রবণ। বাফার 3 রকমের: বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার। এই প্রোটিন আর ফসফেট এই দুটো জিনিস এই লালায় পাওয়া যায় বলে লালা বাফার উপাদান হিসেবে কাজ করে এবং দেহের প্রতিরক্ষা দেয়। রেচন, রেচন কিভাবে করে? কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাস বের করে। আমাদের দেহের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, এটা লালার সাথে মিশে মিশে লালার মাধ্যমে বের হয়ে যায়, লালার সাথে মিশে লালার মাধ্যমে বের হয়ে যায়, এটা করে। তারপর দেখো দাঁতকে রক্ষা, দাঁতকে রক্ষা লালার বাইকার্বনেট, লালার বাইকার্বনেট দাঁতের এনামেল রক্ষা করে, দাঁতের এনামেল রক্ষা করে। তাদের কি রক্ষা করে? এনামেল রক্ষা করে। সক্রিয় কারক, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। সক্রিয় কারক এই জিনিসটা কি? দেখো লালার মধ্যে এক ধরনের আয়ন আছে, যে আয়নটার নাম হচ্ছে ক্লোরাইড আয়ন। কি আয়ন? ক্লোরাইড আয়ন, ক্লোরাইড, Cl, ক্লোরাইড। লালার ক্লোরাইড আয়ন, লালার ক্লোরাইড আয়ন, Cl, ক্লোরাইড আয়ন স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে, স্যালাইভারি অ্যামাইলেজ সক্রিয় করে, সক্রিয় করে। স্যালাইভারি অ্যামাইলেজ আবার কি, যেটা সক্রিয় করতেছে? স্যালাইভারি অ্যামাইলেজ, ওই যে বলছিলাম অ্যামাইলেজ শব্দটা খেয়াল করো, এখন কনসেপ্টে আসো। স্যালাইভারি অ্যামাইলেজে অ্যামাইলেজের কনসেপ্টে আসো। কনসেপ্ট অ্যামাইলোজ, অ্যামাইলোজ হচ্ছে শর্করা, যেটাকে জটিল শর্করা, জটিল শর্করা, যার নাম হচ্ছে স্টার্চ, যার নাম হচ্ছে স্টার্চ। অর্থাৎ অ্যামাইলোজ হচ্ছে এক প্রকৃতির স্টার্চ, যেটার মধ্যে অনেকগুলো গ্লুকোজ আছে। কেন জটিল বলছি? তোমাদের প্রথম ক্লাসে পড়াইছিলাম, অনেকগুলো গ্লুকোজ একসাথে যুক্ত থাকে, এই জন্য জটিল বলে। এত বড় জিনিস তো আমাদের পরিপাক করতে হবে, তাই না? তাহলে তো আমাদের কোষের মধ্যে ঢুকবে না। তো অনেক স্টার্চকে তুমি যদি ভাঙো, অনেক গ্লুকোজ পাবা। বেসিক্যালি অ্যামাইলোজ হচ্ছে এক প্রকৃতির স্টার্চ, ঠিক আছে? এটা আছে অ্যামাইলোপেকটিন, ওখানে আমরা গেলাম না। এই অ্যামাইলোজের উপরে যে এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে অ্যামাইলেস, অ্যামাইলেস এনজাইম, অ্যামাইলেস এনজাইম অ্যামাইলোজের উপর কাজ করবে এবং অ্যামাইলোজকে ভেঙে এন্ড অফ দ্য ডে গ্লুকোজে পরিণত করবে। কিসে পরিণত করবে? গ্লুকোজে পরিণত করবে। তাহলে এনজাইমটার নাম কি? অ্যামাইলেস। স্যালাইভারি অ্যামাইলেজ মানে কি? যে অ্যামাইলেজটা স্যালাইভা বা লালায় পাওয়া যায়। স্যালাইভারি অ্যামাইলেজ মানে কি? যে এনজাইমটা স্যালাইভা বা লালাতে পাওয়া যায়, এটাই হচ্ছে স্যালাইভারি। তার মানে অ্যামাইলেজ এনজাইমটা আরও এক জায়গায় পাওয়া যায়, অ্যামাইলেজ এনজাইমটা আরও এক জায়গায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আমাদের ক্ষুদ্রান্তের ভিতরে পাওয়া যায়, আমাদের অগ্নাশয় ক্ষরণ করে ক্ষুদ্রান্তের ভিতরে পাওয়া যায়, ঠিক আছে? তো এই জন্যে এটাকে স্যালাইভারি অ্যামাইলেজ বলছে। ওইখানে ওইটাকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজও বলে, যেটা ক্ষুদ্রান্ত থেকে খরিত হবে, ঠিক আছে? বা অগ্নাশয় থেকে খরিত হবে। তো যে জায়গা থেকে খরিত হয় সেই জায়গার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। এবং আমাদের টায়ালিন হচ্ছে সেরকম একটা স্যালাইভারি অ্যামাইলেজ। তাহলে এক্সাম্পল হিসেবে লিখে রাখো টায়ালিন, এক্সাম্পল হিসেবে মনে রাখো টায়ালিন। আমি একটু আগে টায়ালিন পড়ছি না ভাইয়া? আমি একটু আগে টায়ালিন পড়ছিলাম না? ওই টায়ালিন এখানেই লিখছিলাম, যে স্কিপ থাকুক পরে। এই যে টায়ালিন, এটাই লিখছিলাম স্যালাইভারি অ্যামাইলেজ। একে সক্রিয় করে, একে অ্যাক্টিভ করে। ইনঅ্যাক্টিভ ছিল, একে অ্যাক্টিভ করে। কে? ক্লোরাইড আয়ন। স্বাদ গ্রহণ, স্বাদকুরির মাধ্যমে স্বাদ গ্রহণ করতে পারে। স্বাদকুরি দিয়ে, স্বাদকুরি দিয়ে লালা আমাদের স্বাদ গ্রহণ করতে হেল্প করছে। কারণ তোমাদের হয়তো মনে আছে আমি আঁকাইছিলাম, স্বাদকুরির স্ট্রাকচার ছিল এরকম। এই ছিল হচ্ছে স্নায়ু, এর ভিতরে ছিল অনেক কোষ, এর ভিতরে অনেক ছিল কোষ, ছিল হচ্ছে স্বাদগ্রাহী কোষ, এগুলো ছিল স্বাদগ্রাহী কোষ, এগুলো ছিল স্বাদগ্রাহী কোষ। এবং আমরা বলছিলাম যে এই জায়গাটা এরকম গর্তের মতো থাকে, এই জায়গায় খাবারের কণা আসে, খাবারের কণা আসে, খাবারের কণা আসে। তো খাবারের কণাটাকে কে নিয়ে আসে? কে নিয়ে আসে খাবারের কণা? খাবারের কণা কিন্তু নিয়ে আসে লালা, লালারস, লালারস, লালারস নিয়ে আসে বলে কিন্তু কাজটা হয়েছে। এইভাবে স্বাদকুরির মধ্যে খাবারটাকে শোষণ করতে, খাবারের স্বাদ বুঝতে হেল্প করে। জেরোস্টোমিয়া তো পড়াই ফেলছি, জেরোস্টোমিয়া তো তোমাদেরকে পড়াই ফেলছি। তাহলে এগুলো কার কাজ? এগুলো হচ্ছে লালার কাজ। তারপর দেখো লালায় কিন্তু বাইকার্বনেট আছে, এই যে বাইকার্বনেট, এই যে বাইকার্বনেট, লালার যে বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা দাঁতকে তো রক্ষা করতেছেই, এটা আবার বাফার হিসেবেও কাজ করতেছে, বাফার হিসেবেও কিন্তু কাজ করবে, বাফার হিসেবে
অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করবে। লালা রসে প্রোটিনও থাকে, এগুলো অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করতে পারে। তাহলে এই হচ্ছে লালার কাজ। তাহলে লালার কাজ যদি সৃজনশীল আসলে আমরা এই কথাগুলো লিখবো। পরিপাকে মুখে একমাত্র শুধুমাত্র শর্করাজাত খাবারের পরিপাক হয় কার মাধ্যমে? লালার মাধ্যমে। লালার ভিতরে থাকা টায়ালিন আর মল্টেজ এনজাইম জটিল শর্করাকে প্রথমে মল্টোস এবং তাকে গ্লুকোজে পরিণত করবে। গেল। তারপর লালার মধ্যে প্রতিরোধকে হেল্প করতেছে, কারণ লালার মধ্যে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পায়। লালার মধ্যে লাইসোজাইম আছে, এরা জীবনকে ভক্ষণ করতে পারে। লালা রেচন করে, কারণ সে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসকে বের করে দেয়। লালার মধ্যে দাঁতকে রক্ষা করে, অ্যানিমালকে রক্ষা করে বাইকার্বোনেটের মাধ্যমে। এই বাইকার্বোনেট আমাদের কি করে? মানে মুখের মধ্যে অম্ল ক্ষারের ভারসাম্যটাকে কিন্তু রক্ষা করে। লালার ভিতরে যে ক্লোরাইড আয়ন আছে, সেই ক্লোরাইড আয়ন লালার সক্রিয় কারক হিসেবে কাজ করে, স্যালাবেরিয়া মাইলাসকে সক্রিয় করে। লালার ভিতরে লালা সাতকুড়িকে স্বাদ গ্রহণ করতে হেল্প করে, এবং লালা ক্ষরণ কমে গেলে ওটাকে বলা হয় জেরোস্টোমিয়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লালার কাজ। পারবো লিখতে? বলো। দাঁতকে রক্ষা, এটা তো লিখলামই বাইকার্বনেট দিয়ে। ও একই লাইন আবার আসছে, একই পেজ আবার আসছে এখানে। এই পেজটা ডাবল হয়ে গেছে, এই পেজটাকে কেটে দিই। পেজটা আবার হয়ে গেছে। তাহলে এখন আমরা লালা রসের উপাদানে চলে যাব। লালা রসের উপাদান যেটা আমরা একটু স্কিপ করে আসি, খেয়াল করে, খুব সহজ। লালা রসের মধ্যে 95.5 থেকে 99.5% পানি। লালার মধ্যে 95.5 থেকে 99% কি পানি, আর বাকিটুকু হচ্ছে কঠিন বস্তু। আবার গ্যাসীয় বস্তু আছে। গ্যাসীয় বস্তুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে। নাইট্রোজেন গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে এবং অক্সিজেন আছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 50 মিলিলিটার প্রতি 100 মিলিলিটার লালায়। প্রতি 100 মিলিলিটারে 100 মিলিতে 100 মিলি লালায় 100 মিলি লালায় 50 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড, 25 মিলিলিটার নাইট্রোজেন, 1 মিলিলিটার অক্সিজেন থাকে লালায়, কারণ এগুলো লালা বের করছিল। লালা এগুলোই বের করছিল। এখন আসি কঠিন বস্তু। কঠিন বস্তুর মধ্যে আবার বেশ কয়েকটা ধাপ আছে। প্রথমে আসি কোষীয় উপাদান। লালার ভিতরেও কোষ থাকে। কোষীয় উপাদান কি কি? কোষীয় উপাদান লালায় থাকতে পারে। তোমরা ভাবতেছো ভাই লালার মধ্যে আবার কোষ কেমনে আসলো? আচ্ছা, লালা, তুমি যে মুখে খাবার খাচ্ছ, ইস্ট খাও না তুমি? ইস্ট, ছত্রাক, এটা তো লালায় থাকতে পারে পাউডির মাধ্যমে। লালার মধ্যে বিভিন্ন রকম পরজীবী থাকতে পারে, যেমন অ্যামিবা, খাবারের মাধ্যমে তোমার দেহে যেতে পারে। লালার ভিতরে শ্বেত রক্তকণিকা আছে, WBC, তাহলে তোমার অ্যান্টিবডি কেমনে তৈরি হয়েছে বলো। এমনকি লালার ভিতরে ব্যাকটেরিয়াও থাকতে পারে। কি থাকতে পারে? ব্যাকটেরিয়া। লালাতে ব্যাকটেরিয়াও থাকতে পারে। লালা গ্রন্থিতে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেই ব্যাকটেরিয়া এখানেও আসবে। মুখের মধ্যে খাবারের ব্যাকটেরিয়া এখানে আসবে। এবং লালার ভিতরে অ্যাপিথেলিয়াল কোষও থাকবে। কি থাকবে? অ্যাপিথেলিয়াল কোষ, মুখের আবরণী কোষ, অ্যাপিথেলিয়াল কোষ, এগুলো লালায় থাকবে। অ্যাপিথেলিয়াল কোষ মানে আবরণী কোষ। লালা গ্রন্থিকে যে আবরণ দিয়ে রাখছিল সেগুলো লালার মধ্যে থাকবে। লালা স্যাম্পল নিলে এগুলো লালার মধ্যে পাওয়া যায়। তাহলে এগুলো কি উপাদান ছিল? এগুলো হচ্ছে কোষীয় উপাদান ছিল। লালার মধ্যে এই কোষীয় উপাদানগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এরপরে আসি অজৈব উপাদান। কোষীয় উপাদান শেষ, এবার আসি অজৈব উপাদান। অজৈব উপাদান একটা দিয়ে তো আমরা সরাসরি শুরু করতে পারি, সেটা কি? ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন দিচ্ছে, তাহলে সোডিয়াম আয়ন দিতে সমস্যা কি? সোডিয়াম ক্লোরাইড। তারপরে পটাশিয়াম দিলে তোমার সমস্যা কি? ক্যালসিয়াম আয়ন দিলে তোমার সমস্যা কি? দাঁত তৈরি করে ক্যালসিয়াম দিয়ে, আরামসে লিখতে পারো। পাশাপাশি আরেকটা লিখে দাও, থায়োসায়ানেট। থায়োসায়ানেট এটাও লিখে রাখো। থায়োসায়ানেট কি? ধূমপায়ীদের লালায় থাকে। যারা ধূমপায়ী তাদের লালাতে থায়োসায়ানেট থাকে। এটা বিষাক্ত পদার্থ। থায়োসায়ানেট আয়ন আকারে থাকে। ঠিক আছে, CN আয়ন আকারে থাকে থায়োসায়ানেট। তারপরে আর কি আছে? তারপরে আছে হচ্ছে জৈব উপাদান। জৈব উপাদান মানে যেগুলো জীবিত উপাদান। জৈব উপাদানের মধ্যে আমরা বিভিন্ন, প্রথমে লিখবো এনজাইমগুলোর নাম, কারণ এনজাইমগুলো প্রোটিন জৈব উপাদান। এনজাইমগুলোর মধ্যে কি পাইলাম আমরা? এনজাইমের মধ্যে আমরা একটু আগে থেকে আসছে টায়ালিন, মল্টেস, টায়ালিন মল্টেস এবং লাইসোজাইম। তোমাদের বই আরও লেখা আছে কার্বনিক অ্যানহাইড্রেস, দরকার নাই। এই তিনটাই লিখলেই, তোমাদের এই তিনটা জানলেই চলবে। এই তিনটা এনজাইম আছে, তার মধ্যে এই তিনটা এনজাইম আছে। তারপরে আচ্ছা, কার্বনিক অ্যানহাইড্রেসটাও লিখে দিই। কার্বনিক অ্যানহাইড্রেস লিখে দিই। কার্বনিক অ্যানহাইড্রেস কি করে জানো? জানতে চাও? কার্বনিক অ্যানহাইড্রেস কি করে? কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া করে
ওইখান থেকে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করতে হেল্প করে এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। নাম শেষে এস যেগুলো আছে এগুলো দেখে বুঝবা এগুলো কি এনজাইম। নাম শেষে যেগুলো কি থাকবে এস এগুলো দেখে বুঝবা এনজাইম। জৈব উপাদান, জৈব উপাদান হিসেবে আর কি আছে? জৈব উপাদান হিসেবে আছে ভিটামিন। জৈব উপাদান হিসাবে কি আছে আরো? জৈব উপাদান হিসাবে আছে ভিটামিন। জৈব উপাদান হিসাবে কি আছে? জৈব উপাদান হিসাবে আছে অ্যান্টিবডি। অ্যান্টিবডিগুলোও কিন্তু প্রোটিন দিয়ে তৈরি, এগুলো জৈব উপাদান। এখানে আছে বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড আছে। জৈব উপাদান হিসেবে এখানে আছে ইউরিয়া, যেটা বর্জ্য হিসেবে থাকবে। মুখের মধ্যে কি থাকতে পারে? ইউরিয়াও থাকতে পারে। জৈব উপাদান হিসেবে যারা অনেক ফ্যাটি তাদের লালাতে কোলেস্টেরলও থাকতে পারে। কোলেস্টেরল যারা অনেক ফ্যাটি এগুলো থাকবে জৈব উপাদান হিসাবে। কি হিসাবে? জৈব উপাদান হিসাবে। শেষ, এই হচ্ছে লালার উপাদান। দেখো ম্যাক্সিমাম জিনিস আমরা পড়ছি। প্রথমত লালার মধ্যে পানির সংখ্যাটা একটু মুখস্থ করতে হবে, এটা আমাদের এখানে কিছু করার নাই। তারপর দেখো গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসও আছে, নাইট্রোজেন গ্যাসও আছে, আমি আগে থেকেই জানতাম। এখন নতুন করে জানলাম অক্সিজেন, যেটা আগে জানতাম না। দেখো আমরা একটু আগে কিন্তু দেখছি যে লালার মধ্যে কি থাকে, লালার মধ্যে কিন্তু রেচন করে। রেচনের মধ্যে সে কি নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সে বের করে দেয়, এটা তোমরা আগেই জানছি আছে। অক্সিজেনটা খেলে জানতাম না, যেহেতু বের করে দিবে যেন অক্সিজেনটা কম। এই নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু রেচন, এটা কিন্তু বের হয়ে যাবে লালার মাধ্যমে। ঠিক আছে, লালার মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাবে। বা লালা বা ধরো যে কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন এটা রক্তে ছিল, লালার মাধ্যমে মিশে পেটের ভিতর দিয়ে পরে খাবারের মাধ্যমে পরিপাক হয়ে বের হয়ে চলে যাবে। তো এই জন্য এদের পরিমাণটা বেশি। অক্সিজেন তো আর রেচন পদার্থ না, অক্সিজেন তো আমাদের দরকারি পদার্থ, এই জন্য এর পরিমাণটা কম। কার্বন ডাইঅক্সাইডটা বেশি, কারণ কার্বন ডাইঅক্সাইডটা আমাদের দেহে বেশি থাকে নাইট্রোজেনের তুলনায়, এই জন্য এটা বেশি। এই কার্বন ডাইঅক্সাইডটাই পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যে কার্বনিক অ্যাসিড, এখানে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা লাগে লালার মধ্যে। পাশাপাশি লাইসোজোম এনজাইম জীবাণু মারে, টায়ালিন আর মল্টেজ খাবার পরিপাক করে, এগুলো আমরা জেনে গেছি, এটাও সহজ। ভিটামিন থাকতে পারে, অ্যান্টিবডি থাকে, এটা তো আমি আগেই জানছি, অ্যান্টিবডি থাকে। ফ্যাটি অ্যাসিডটাকে আসলে দিলাম, থাক সমস্যা নাই, অ্যান্টিবডি থাকে। ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডও থাকে। ফ্যাটি অ্যাসিডের যখন লিখছো তাহলে অ্যামাইনো অ্যাসিডও লিখে ফেলো। ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি কি লেখো? অ্যামাইনো অ্যাসিড লেখো। কেমন মনে রাখবো খেয়াল করে দেখো। ফ্যাটি অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড এটা কি? অ্যামাইনো অ্যাসিড আসে প্রোটিন থেকে, ফ্যাটি অ্যাসিড থেকে করে থাকে ফ্যাট থেকে। এগুলো হচ্ছে কিসের উপাদান? এগুলো হচ্ছে খাবারের উপাদান। খাবারের উপাদান হিসেবে এগুলো আছে। ইউরিয়া বর্জ্য উপাদান হিসেবে আছে। কোলেস্ট্রল থাকতে পারে যারা অনেক ফ্যাটি। ভিটামিনও থাকতে পারে লালাতে। ঠিক আছে, তুমি মুখের মধ্যে যেহেতু তুমি ফল জাতীয় খাবার খাও, তবে লালাতে ভিটামিন জাতীয় খাবারও থাকতে পারে। অজৈব উপাদানের মধ্যে এগুলো তুমি লিখে দিবে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সারা জীবনই কমন ভাই। তুমি রক্তের অজৈব উপাদান বলো, এগুলাই থাকবে। তুমি লসিকার অজৈব উপাদান বলো, এগুলোই থাকবে। তুমি মূত্রের মধ্যে অজৈব উপাদান বলো, এগুলোই থাকবে। সারা জীবন অজৈব উপাদান মানে এইগুলাই। স্পেশালি থায়োসায়ানাইড পাওয়া যায় ধূমপাই তারা। ঠিক আছে, আর কোষীয় উপাদান কি? মুখের মধ্যে কি কোষীয় উপাদান থাকতে পারে? মুখের মধ্যে তুমি খাবার খাচ্ছ তাহলে জীবাণু থাকতে পারে, তাহলে ব্যাকটেরিয়া। ইস্ট অ্যামিবা থাকতে পারে। পাউডি খাও তাহলে ইস্ট থাকতে পারে। লালাতে অবশ্যই শ্বেত রক্তকণিকা থাকবে, তাহলে তোমার অ্যান্টিবডিকে তৈরি করছে। অ্যান্টিবডি যেহেতু আছে তাহলে অবশ্যই শ্বেত রক্তকণিকা থাকবে। ডাব্লিউবিসি মানে কি? শ্বেত রক্তকণিকা। যা যা আমাদের জন্য বলে দিই, ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল, সেল লিখলাম, যদিও সেল লেখে না, সরাসরি কর্পাসল বলে। যেহেতু হোয়াইট ব্লাড সেল আছে এই জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে। এবং কি অ্যাপিথেলিয়াল কোষ। অ্যাপিথেলিয়াল কোষ মানে কি? আবরণী কোষ। অ্যাপিথেলিয়াল মানে হচ্ছে আবরণ। অ্যাপিথেলিয়াল মানে কি? আবরণ। অ্যাপিথেলিয়াল কোষ মানে কি? আবরণী কোষ। ওকে, আবরণী কোষ হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখন এই চ্যাপ্টারে একদম মানে এই টপিকের একদম লাস্টে একটা দিয়ে আছে, লালাক্ষরণে, লালাক্ষরণে স্নায়বিক ক্রিয়া। স্নায়বিক ক্রিয়া এটা একটু তোমাদেরকে পড়াই দিই। লালাক্ষরণে স্নায়বিক ক্রিয়া এটা তো তোমাদের পড়াই দিই। এখানে একটা প্রতিবর্ত ক্রিয়া কাজ করে। প্রতিবর্ত ক্রিয়া কাজ করে। প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া মানে কি? যেটাকে ইংলিশে বলা হয় রিফ্লেক্স। রিফ্লেক্স। প্রতিবর্ত ক্রিয়াকে ইংলিশে বলা হয় রিফ্লেক্স। অর্থাৎ যেই উদ্দীপনাগুলা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয় সুষুম্না কানা, মানে সহজ কথা অটোমেটিক যেটা হয়। ধরো তোমার কোনো জায়গায় আঙুলের শাঁকা লাগলো গরমের, ঠিক আছে, গরমের শাঁকা লাগলো, তুমি কি আঙুল রেখে দিবা ওখানে যে দেখার জন্য, চেক করার জন্য যে কেমন লাগে, গরম লাগে কিনা? হ্যাঁ, রেখে দিবা? এই যে আরেকজন আসছে, ভাই আজকে ফিল পাচ্ছে না, তোমার ফিল, তোমার মাথার মধ্যে পিঠে তোমার ফিল বাই করে দিব তোমার, তুমি আসো ফিল নিতে। হ্যাঁ, পড়া যেভাবে পড়াচ্ছি পড়তে থাকো, এত ফিল নেওয়ার দরকার নাই। পরীক্ষা যা আসবে সেটার মধ্যে ফোকাস থাকো, বেসিক ক্লিয়ার করো, এত ফিল নেওয়ার দরকার নাই। প্রতিদিন ফিল দেওয়া যাবে না, এটা কোনো সার্কাস না। আমি সার্কাসের কোনো জোকার না যে তোমাদেরকে মজা দিব প্রতিদিন, মনে থাকবে। এটা ফিল নেওয়ার কোনো জায়গা না। পড়াচ্ছি পড়বা, চুপচাপ পড়বা, মুখস্থ করবা বাসায়, এখানে বুঝে নিবা, বাসায় মুখস্থ করবা, কোনো এর বাইরে কিছু নাই। বায়োলজি যেগুলো ফিল নেওয়ার জিনিস সেগুলো আমি তোমাদের ভিডিও বানায় দিব, এত ফিলের কিছু নাই। জোকস মারলে যদি পড়া ফিল হয়ে যায় তাহলে তোমার আমার ক্লাস করার দরকার নেই। জোকার সার্কাসের জোকাররা দেখো, আমি জোকার না যে তোমাদের ফিল দিব মজা দিয়া দিয়া, ঠিক আছে।
ওকে, তাহলে প্রতিবর্ত ক্রিয়া কি? যখন তুমি ধরো একটা গরম কিছু তোমার হাত লাগলো, তুমি কি করবা? হাত সরাই নিবা নাকি হাত দিয়ে বসে থাকবা? ও গরম লাগছে রে, ভালো লাগছে রে, ওয়া ওয়া ওয়াও, দেখি তো কেমন গরম লাগে, হ্যাঁ এরকম করবা না। বা ধরো তুমি রাস্তায় যাচ্ছ, হঠাৎ করে দেখতেছো একটা গরু দৌড়ায় আসতেছে তোমার গুতা মারতে শিং দিয়া, তুমি খেয়াল করলে ও আচ্ছা তুমি আমার মতো কালো না, তুমি লাল শার্ট পরে আছো, ঠিক আছে, আমি তো কালো পরি সবসময় ক্লাস নেওয়ার সময়, অ্যাকচুয়ালি এমনি পরি না। তো লাল ড্রেস পরে আছে, তোমার এখন গরু আসতেছে শিং নিয়া, বড় বড় দুটা শিং নিয়া তোমার গুতা মারতে, আর তুমি বসতেছো ও ওয়াও গরু, ও গরুর বেগ কত, কত আদি বেগ থেকে দৌড়ায় গরু আসতেছে, আমাকে যখন আঘাত করবে তখন গরুর শেষ বেগ কত থাকবে, আমি কত ডিগ্রি কোণে প্রাস তৈরি করে উড়ে যাব, ওয়াও গরু দৌড়ায় আসছে, লাল গরু সুন্দর, ওয়াও গরু আসছে রে, কি মজা রে, হ্যাঁ এগুলো করবা নাকি আগে দৌড় দিবা? আগে নিজেকে নিরাপদ জায়গায় নিবা। সেম বাস আসতেছে, রাস্তা ক্রস করতে যাবা, বাস হঠাৎ করে দেখলা বাস আসতেছে জোরে, তুমি কি করবা? অনেক পাগল আছে দৌড় দিবে, যারা চালাক তারা রাস্তা করে পিছনে চলে আসবে, বাস চলে গেলে তারপর পার হবে, রাইট? নাকি দাঁড়ায় দাঁড়ায় বাস আসতে, রাস্তার মাঝখানে দাঁড়ায় চিন্তা ওয়াও বাসটা কত সুন্দর, কত বেগে আসতেছে, শেষ বেগ কত, আদি বেগ কত, ভর বেগ কত, আমাকে গুতা মারলে আমি কত ডিগ্রি করে পড়বো, ততক্ষণ তুমি শেষ। আমরা এগুলো করি না, আমরা পিছনে চলে আসি। পাগল হলে দৌড় দেয়, ঠিক আছে? পাগল হলে কি হয়? দৌড় দেয়। আজকে ম্যাথ ফিজিক্স সবই পড়াই দিব, ম্যাথ তো পড়াইছি, এবার ফিজিক্স পড়ো, তাই না? এটাই তো করি আমরা। এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, এটা আমাদের কন্ট্রোলে লাগে না, অটোমেটিক হয়ে যায়। লালাক্ষরণ, মুখে খাবার দিলে অটোমেটিক লালাক্ষরণ হবে। এখন তুমি কি বলো এই লালাক্ষরণ হ, এই লালাক্ষরণ, এগুলো করো, নাকি লালা অটোমেটিক আসে? লালা তো অটোমেটিক আসে, রাইট? লালা তো অটোমেটিক আসে, বলা লাগে না। এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এটাই হচ্ছে কি প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া দুই রকমের, সাপেক্ষ, সাপেক্ষ বা কন্ডিশনাল, অনপেক্ষ, অনপেক্ষ বা আনকন্ডিশনাল। সাপেক্ষ বা কন্ডিশনাল, অনপেক্ষ বা আনকন্ডিশনাল। দেখো, অনপেক্ষ বা আনকন্ডিশনাল মানে কি? খাবার মুখে প্রবেশ ও লালাক্ষরণ। খাবার মুখে প্রবেশ করবে, লালাক্ষরণ হবে, কোনো কন্ডিশন দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, অনপেক্ষ ক্রিয়া অটোমেটিক হয়ে যাবে, কোনো কিছুর উপর সে ডিপেন্ডেন্ট না, এটা অটোমেটিক তোমার হবে। এবং এই ক্রিয়াটাকে, এই ক্রিয়াটাকে এই জন্য সহজাত ক্রিয়া বলা হয়, সহজাত ক্রিয়া, সহজাত ক্রিয়া। কোনো কিছুর উপর সে নির্ভরশীল না, সে হবেই। এই জন্য এই ক্রিয়াটাকে সহজাত ক্রিয়া ডাকছে, এটা হবে অটোমেটিক এবং এটা জন্মগত, এটা জন্মগত। মানুষ প্রজাতির ক্ষেত্রে, ইভেন কুকুরের ক্ষেত্রে, কুকুরের একটা পরীক্ষা ছিল প্যাভলভ পরীক্ষা, ঠিক আছে, জন্মগত, এটা যে কোনো প্রাণী ক্ষেত্রে জন্মগতভাবে পাবে, এটা কোনো অর্জন করা লাগবে না, শেখা লাগবে না, আর তুমি পেয়ে গেছো, ঠিক আছে? কন্ডিশনাল রিফ্লেক্স কি? এইখানে খাদ্য দেখে, তুমি খাবা না, খাবার দেখবা, ঘ্রাণ পেয়ে, ঘ্রাণ পেয়ে, মনে চিন্তা করে, চিন্তা বা কল্পনা করে, খাবারের কথা শুনে, কথা শুনে, এখন তুমি শুনলা যে কাচ্চি বিরিয়ানি রান্না করছে আম্মু বাসায়, শুনেই তো লালাক্ষরণ হয়ে শুরু হয়ে যাবে, ফুচকা, তেঁতুলের আচার, লালাক্ষরণ। তুমি কিন্তু খাও নাই, খাওয়া কিন্তু মুখে যায় নাই, তার পরিপ্রেক্ষিতে মানে জাস্ট কন্ডিশনটা কি, কোন একটা কন্ডিশন, কন্ডিশনটা কি তুমি শুনছো দেখছো, এই কন্ডিশনের মনে হয়ে গেছে, ঠিক আছে? এটা অর্জিত আচরণ, এটা অর্জিত, অর্জিত বা অভিজ্ঞতা লব্ধ, অভিজ্ঞতা, এটা অর্জিত বা অভিজ্ঞতা লব্ধ, ঠিক আছে? এটা অর্জিত বা অভিজ্ঞতা লব্ধ, এটা জন্মগত নয়, এটা জন্মগতভাবে নয়, এটা, এটাকে বলা হয় কন্ডিশনাল রিফ্লেক্স। কন্ডিশন, কিসের কন্ডিশন, কি শর্ত? কন্ডিশনাল কেন বলতেছি, শর্তটা কি? এটা তোমাদের মনে হয় অনেকে প্রশ্ন আছে, ভাই শর্তটা কি তাইলে, কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে, কন্ডিশন হচ্ছে এটা নিয়ে তোমার আগে এক্সপিরিয়েন্স থাকতে হবে। কন্ডিশন শব্দটার পাশে একটা কথা তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি প্রায়র এক্সপিরিয়েন্স, এই কথাটা তুমি অ্যাড করতে পারো, সেটা কি প্রায়র এক্সপিরিয়েন্স, প্রায়র এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, প্রায়র এক্সপিরিয়েন্স, পূর্ব অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা। ও বাই দ্য ওয়ে, নলেজ সৃজনশীলে আসে, পরিপাকে লালাক্ষরণের স্নায়বিক ক্রিয়া আলোচনা করো, নলেজ লিখে রাখো, ঠিক আছে? প্রায়র এক্সপিরিয়েন্স, এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, মুখে খালা না খাবার দিলে সবারই লালাক্ষরণ হবে, না হইলে রোগ, ডিউজিউসিয়া, না হইলে কি রোগ, ডিউজিউসিয়া। আতঙ্কের মধ্যে খাবারও গলা দিয়ে নামে না, বলে না?
আতঙ্কের মধ্যে খাবার গলা দিয়ে নামা, তখন কি হয়, জেরোস্টেমিয়া হয়, আতঙ্কের মধ্যে লালা ক্ষরণ কমে যায়, ওটা আলাদা বিষয়। যার 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 ডিউজিউসি আছে সারা জীবনে লালা ক্ষরণ কম, ওটাও অন্য বিষয়, ওগুলো এইটার আন্ডারেই পড়বে। খাবার মুখে নিলে লালা অটোমেটিক আসবে, তোমার কিছু কোয়া লাগবে না। যদি কিছু কোয়া লাগবে না, জন্য প্রতিবর্ত ক্রিয়া। বাট প্রতিবর্ত ক্রিয়া দুই রকমের, এটা সাপেক্ষ, একটা অনপেক্ষ। অনপেক্ষ কি, তুমি খাবার নিবে অটোমেটিক আসবে। আর সাপেক্ষ কি, একটা কিছু সাপেক্ষে কি খাবার দেখছো, সেই কন্ডিশনটা কি খাবার দেখা, খাবারের ঘ্রাণ নেওয়া। বাট কন্ডিশন বলতে আসলে এটা বোঝায় না, আমাদেরকে এইটুকুই পড়ানো হয় আসলে এইচএসসিতে। বেশিরভাগ টিচার এটাই বলে কন্ডিশনটা কি, খাবার দেখা হচ্ছে একটা কন্ডিশন, ঘ্রাণ একটা কন্ডিশন, মনে করা একটা কন্ডিশন, কল্পনা করা একটা কন্ডিশন, খাবার শোনার, এগুলো কন্ডিশন না, এগুলো তোমাদের একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়। আসল ব্যাখ্যা কি, কন্ডিশন মানে হচ্ছে প্রায়র এক্সপিরিয়েন্স। তুমি আগে কোনো এককালে খাইছিলা, তরমুজ অনেক মিষ্টি, তরমুজ খাইলে ভাল লাগে, এই যে তরমুজের কথা শুনে তোমার লালাক্ষরণ হয়ে যায়, তরমুজ খাওয়া লাগে না। তুমি আগে জানছিলা যে ফুচকা পছন্দ, এরপর তুমি বারবার খাচ্ছ, বারবার জানতেছো, সেটা অন্য বিষয়। এখন তো তোমার একটা খাবারের নাম বলি, খাবারটার নাম হচ্ছে পাকানি মাকা সুগা। পাকানি মাকা সুগা, যে পাকানি মাকা সুগা, এই খাবারের নামটা শুই না তোমার কোনো লালাক্ষরণ হয়েছে বলো তো? তুমি জানো পাকানি মাকা সুগা খাবারটা কত কত সুন্দর, কত জোস ভাই। এই খাবার পৃথিবীর সেরা খাবার কি, পাকানি মাকা সুগা। এই পাকানি মাকা সুগা, এটা তো কোনো খাবারই না, এটা দেখে তোমার কি লালাক্ষরণ হবে, তুমি যেটা কোনো আগে এক্সপিরিয়েন্সই নাই। তাহলে কন্ডিশন, কন্ডিশন মানে কি, তোমার আগে একটা প্রায়র এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সে তুমি খাবারটা খায় তোমার ভালো লাগছিল, তারপরে সেটা শুনে তোমার লালাক্ষরণ হচ্ছে, রাইট? এখন ধরো কোনো এককালে, ধরো ধরো কি ধরো ধরো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পরে সে কি করছে, সে হচ্ছে এই পাগলা হাউসের কাচ্চি কাচ্চি বিরিয়ানি খাইছে, পাগলা হাউসের কাচ্চি বিরিয়ানি খাইছে। পাগলা হাউসের কাচ্চি বিরিয়ানি খায়া প্রেস কনফারেন্সের আগে, মিটিংয়ের আগে ডোনাল্ড ট্রাম্পের পাতলা পায়খানা হয়ে গেছে, কাচ্চি এতই খারাপ ছিল পাতলা পায়খানা হয়ে গেছে। বা ধরো পুরান ঢাকার স্পেশাল বিরিয়ানি, স্পেশাল বুরানি খাইছে, স্পেশাল বুরানি খায়া ডোনাল্ড ট্রাম্পের পায়ে পাতলা পায়খানা হয়ে গেছে। আর ডোনাল্ড ট্রাম্প তো আগে কোনো কালে স্পেশাল বুরানিও খায় না, এই বিরিয়ানিও খায় নাই, তার ফর দ্য ফার্স্ট টাইম ছিল। কারণ সে খুব কষ্টের এক্সপিরিয়েন্স নিয়ে সে কোথায় গেছে, সে লন্ডন আমেরিকা ফেরত গেছে। আমেরিকা ফেরত যাওয়ার পরে হঠাৎ করে 1 বছর পর সে ভুলে গেছে পাতলা পায়খানা ভালো হয়েছে, ভুলে গেছে। 1 বছর পর তার সামনে আবার সেই কাচ্চি বিরিয়ানি আনা হয়েছে, বা সেই কাচ্চি বিরিয়ানি সে ঘ্রাণ পাইছে। আরেক বাংলাদেশি তার জন্য খাবার বানিয়ে নিয়ে এসে কাচ্চি বিরিয়ানি, এবং সে ঘ্রাণটা পাইছে। এখন বলো ডোনাল্ড ট্রাম্পের লালাক্ষরণ হবে নাকি ডোনাল্ড ট্রাম্পের গলা শুকায় যাবে? বলো, লালাক্ষরণ হবে ডোনাল্ড ট্রাম্পের? ডোনাল্ড ট্রাম্পের লালাক্ষরণ হবে? ডোনাল্ড ট্রাম্পের গলা শুকায় যাবে, যে ও বাবা, গো বাবা, না বাবা থাক, আর না, ওই মামা না প্লিজ, আর দিস না। আরেক আরে 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 আর এক লিখছেন নাকি লালা খাওয়ানো, লালা খাওয়ানো, গলা শুকায় যাবে টেনশনের ঠেলায়, যে এই খাবার আর খাবো না আমি, অবস্থা হয়ে গেছিল আমার। তাহলে এই জন্যই বলছি লালা ক্ষরণটা, যে এই যে দেখে ঘ্রাণ পেয়ে মনে চিন্তা কল্পনা কথা, এটা সবসময় পজিটিভভাবে লালা ক্ষরণ করার জন্য এরকমও না, গলা শুকায়ও যেতে পারে। কোনো এক খাবার খায় তোমার পেট এতই খারাপ হচ্ছে তোমার হাসপাতালে ভর্তি হওয়া লাগছে, পরের বারে সেই খাবারের কথা শুনে লালাক্ষরণ হবে? আদৌ হবে? গলা শুকায় যাবে উল্টা, ঠিক আছে? তো এই জন্যেই এটা বলছে কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন। এটাই হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে প্রায়র এক্সপিরিয়েন্স, তোমার আগে একটা অভিজ্ঞতা আছে, এই জিনিসটা কেউই এক্সপ্লেন করে না তোমাদেরকে, এটা হচ্ছে রিয়েল কারণ। ওকে, শেষ শেষ, আজকের মতো শেষ। বই দাগাইলাম না, দাগানো বই একেবারে দিয়ে দিব। আমি বই দাগাচ্ছি, টার্গেট হচ্ছে কালকের মধ্যে দাগানো বই রেডি করে ফেলতে। দাগানো বইয়ের মধ্যে এগুলো সব পাবা, সব আছে এগুলো দাগানো বইয়ের মধ্যে। আমি যা পড়াইছি বইটা খুলো দেখবা সবই আছে। আমি অনেক এলোমেলো ভাবে পড়াইছি, মানে তোমাদের কাছে মনে হইতে পারে এলোমেলো। দাঁড়াও, দেরি তো করছি, আজকে পড়াই দিই। দেরি যখন করছি দাগাই দিই। এই যে কি কি দাগাবা দেখো, মুখ গহ্বর, মুখ নাসা ছিদ্রের পরে ঠোঁট আছে, ঠোঁটের পরে আছে মুখ গহ্বর। মুখ গহ্বরে দাঁত, গলা, মারি, চিব্বা এগুলো আছে, এগুলো দরকার নেই। যে এটা পড়বা, যে তালুর অগ্রভাগে অস্থিনির্মিত শক্ত পশ্চাৎভাগে পেশল নরম, কোমল তালুর পেছনে একটি পেশল আলজিব্বা বা উভুলা ঝুলে থাকে। কোমল তালুর পেছনে একটি পেশল আলজিব্বা বা উভুলা ঝুলে থাকে, এই যে উভুলা আলজিব্বা ঝুলে আছে। সাতকুড়ি, জিব্বার সাতকুড়িতে ফ্লাক্স আকৃতির, কি আকৃতি? ফ্লাক্স, এই যে এটাই ফ্লাক্স আকৃতি, এটাই ফ্লাক্স আকৃতি।
ফ্লাক্স আকৃতির সাতকুড়ি আছে, সাতকুড়ির সংখ্যা 2000 থেকে 10,000 পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, গেল। তারপরে জিহ্বার স্বাদ, জিহ্বার অগ্রভাগে মিষ্টতা, অগ্র দুই পাশে লবণাক্ততা, পশ্চাৎ দুই পাশে টক এবং পেছনের তিক্ততা। ঠিক আছে, ঝাল কোনো খাবারের স্বাদের মধ্যে পড়ে না। দেখো এরপরে আবার লালাগ্রন্থি নিয়ে আলোচনা করছেন। দেখো লালাগ্রন্থি নিয়ে আলোচনা করে অল্প একটু করে শেষ, এগুলো এখানে তাকে দাগাও না, লালাগ্রন্থি এর পরে এই যে অল্প একটু বলে শেষ। কি যে একটা অবস্থা এই চ্যাপ্টারের। যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক পরিপাক এগুলো কিছু দরকার নাই, এগুলো কিছুই লাগবে না। এই যে এখান থেকে একটু পড়তে পারো যে কোমলতল বা সফট প্লেট খাদ্যমণ্ডকে নাকের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। ঠিক আছে, তারপরে গলবিল থেকে দুই নালী চলে গেছে, একটি হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে অন্ননালী, এটা তোমাদের দেখাইছি। তারপরে তৌনাসিনমিত এপিগ্লোটিস খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রের মুখ ঢেকে দেয়, যার কারণে শ্বাসনালীতে খাবার ঢুকতে না পারে। এগুলো পড়াইছি না বলো তো? এগুলো সবই পড়াইছি, জাস্ট দাগায় রাখো একটু, গেল। তারপর দেখো খাবার পরিপাক, এগুলো পড়ে ফেলছি আমরা। খাবার পরিপাক, লালা থেকে কি কি থাকে? টায়ালিন আর মল্টেজ। দেখো কই থেকে কই চলে গেল আবার। আচ্ছা, এখানে কি আছে? জটিল শর্করাকে টায়ালিন মল্টেজ বানায়, মল্টোসকে মল্টেজ বানায়। মুখে কোনো আমিষের পরিপাক হয় না, মুখে কোনো ফ্যাটের পরিপাক হয় না, শেষ। মুখে কোনো প্রোটিনের পরিপাক হয় না, মুখে কোনো ফ্যাটেরও পরিপাক হয় না, শেষ। মুখে শুধুমাত্র শর্করা পরিপাক হয়, শেষ। তারপর দেখো আবার দাঁতে গেছে, ওয়াও। দাঁত কই থাকে? ঊর্ধ্ব নিম্ন চোয়ালের অ্যালভিওলাস নামক গর্তে থাকে, অ্যালভিওলাস নামক গর্তে থাকে। ঊর্ধ্ব নিম্ন চোয়াল মানে কি? ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবল, ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবল। ঠিক আছে, মানুষের দাঁত দুইবার গজায় যেন ডাইফায়াডন্ট। 20টি দুধ দাঁত থাকে। ঠিক আছে, কত বছর? 2 থেকে 6 বছর। এরপরে 8 থেকে 10 বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং 32টি পূর্ণাঙ্গ দাঁত তৈরি হয়। 4 ধরনের দাঁত থাকে, এই জন্য এটাকে হেটারোডন বলে। 4 ধরনের দাঁত থাকে, এই জন্য এটাকে হেটারোডন বলে। দাঁতগুলো কি? কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, প্রেষণ দাঁত। কর্তন দাঁতের মধ্যে মনে রাখবে এর কাজ কি? কাটা এবং ছেঁড়া, খাবারকে কাটা এবং ছেঁড়া। ছেদন দাঁতের মধ্যে মনে রাখবে সেটার কাজ কি? খাদ্য ছেঁড়ার কাজ, খাদ্য ছেঁড়া বা ছিদ্র করা। এর দাঁতটা কি? চোখা দাঁত। এটা কেমন দাঁত? চোখা দাঁত। অগ্রপেশন দাঁতের মধ্যে মনে রাখবে এই দাঁতের কাজ কি? খাদ্যকে চর্বণ এবং প্রেষণ। দুধ দাঁতে এটা থাকে না। আর প্রেষণ দাঁতের কাজ কি? প্রেষণ দাঁতের কাজ হচ্ছে, এর কাজের দাঁতও, এটা দাঁতও হচ্ছে, এই দাঁতের কাজও হচ্ছে প্রেষণ এবং চর্বণ। একে এটা লাস্টেরটাকে আক্কেল দাঁত নামেও ডাকে, লাস্টেরটাকে আক্কেল দাঁত মানেও ডাকে, শেষ। দন্ত সংকেত, এই যেটা পড়বা শুধু। প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত পড়বা, 6 বছরের বাচ্চা দন্ত সংকেত পড়বা, পড়াই দিছি। ওকে, এরপরে দেখো, এরপর লাভ দিয়ে কোথায় গেছে? পাকস্থলীতে। আচ্ছা ফাইন, আমরা পড়াই নেই। পাকস্থলী থেকে লাভ দিয়ে ক্ষুদ্রান্তে গেছে, ওকে, গেল। যায়া ক্ষুদ্রান্তের মধ্যে বহুত কিছু আলোচনা করছে, কইরা আবার লালাগ্রন্থিতে গেছে, আবার গেছে লালাগ্রন্থি। তো আমরা এইটা আগে পড়াইছি। তো লালাগ্রন্থিতে লালা ধারক থাকে। এখানে দুইটা কোষ থাকে, সেরাস কোষ আর মিউকাস কোষ, যেখান থেকে লালা খাওয়ানো, এটা দাগাও। লালা খাওয়ান করার জন্য 2 ধরনের কোষ থাকে, সেরাস কোষ আর মিউকাস কোষ। তারপর দেখো পেওটিড গ্রন্থি, সব থেকে বড় লালা গ্রন্থি। কোথায়? কানের নিচে রয়েছে, এর নালী থাকে। এই নালী বের হয়ে ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়। ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়, এইটুকু দাগাও। সাবম্যান্ডিবুলার, পটি ম্যান্ডিবুলার নিচে কৌণিক বরাবর। এই গ্রন্থির নালী জিহ্বার নিচে ফ্রেনুলা নামক ত্বকের পাশে উন্মুক্ত হয়। কোথায় উন্মুক্ত হয়? ফ্রেনুলা নামক ত্বকের পাশে উন্মুক্ত হয়। তারপরে সাবলিঙ্গুয়াল, সেম জিহ্বার নিচে, এটাও ফ্রেনুলামে উন্মুক্ত হয়। এটাও কোথায়? ফ্রেনুলামে উন্মুক্ত হয়। তারপর দেখো লালা গ্রন্থি, লালার পরিমাণ 1200 থেকে 1500 মিলিলিটার প্রতিদিন। পিএইচ কত? 6.2 থেকে 7.4। আমলিক। লালার উপাদানের মধ্যে দেখো পানির পরিমাণ 95 থেকে 99.5। কোষীয় উপাদান মধ্যে ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, লিউকোসাইট। লিউকোসাইট মানে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, একই জিনিস। অ্যাপিথেলিয়াল কোষ মানে আবরণী কোষ। প্রতি 100 মিটার লালায় 1 মিটার অক্সিজেন, 25 মিটার নাইট্রোজেন এবং 50 মিটার কার্বন ডাইঅক্সাইড থাকে। সব পড়ছি না? অজৈব পদার্থের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এটুকু লিখবা, ক্যালসিয়ামটা লিখবা এবং থায়োসায়ানাইডটা পড়বা। পটাশিয়াম থায়োসায়ানাইড না, শুধু থায়োসায়ানাইড পড়লেই চলবে। জৈব পদার্থের মধ্যে টায়ালিন, লাইপেজ, কার্বনিক অ্যানহাইড্রেস, এই 3টার নামই আমরা পড়বো।
এখানে মিউসিন আছে, এটা একটু মনে রাখবে। মিউসিন হচ্ছে পিছলা করে, লালাকে পিচ্ছিল করে, এই জন্য মিউসিনটা হচ্ছে পিচ্ছিল কারক। আছে ইউরিয়া, কোলেস্টেরল আছে, আছে অ্যান্টিবডি। শেষ। লালার কাজ, লালার কাজের মধ্যে এই যে অসুখের সময় লালাক্ষরণ কমে যায়, কথা বলতে সমস্যা হয়, উৎকণ্ঠার সময় হয়, এই অবস্থাকে জেরোস্টেমিয়া বলে। মিউসিন লালাকে পিচ্ছিল করে, খাবারকে পিচ্ছিল করে। ক্লোরাইড স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। তারপরে টায়ালিন এনজাইম কি করে, স্টার্চকে ভেঙে মল্টোজ এবং শর্করাতে পরিণত করে, এটা আমরা আগেই দেখছি, দাগায় রাখো খালি। বাইকার্বনেট কি করে, অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখে এবং দাঁতের এনামেল ক্ষয়কে রোধ করে। লাইসোজাইম এনজাইম কি করে, ব্যাকটেরিয়াকে মারে। সাময়িকভাবে পুরো ইয়েটাকে পরিষ্কার রাখে। শেষ, এইটুকুই আমরা আজকে এইটুকু পড়ছি। তোমাদের বই অনেক এলোমেলো। এরপরে দেখো আবার লিভারে গেছে, ঠিক আছে, কি একটা অবস্থা, ঠিক আছে। আর একদম লাস্টে যেটা পড়ছি লালাক্ষরণের স্নায়বিক ক্রিয়া, এটা হচ্ছে এইখানে আছে, এই যে এখানে অনেক পরে 171 পৃষ্ঠায়, যে লালাক্ষরণ, এই যে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। তোমাদের বইয়ে খুবই এলোমেলো এই চ্যাপ্টারটা, এক একটা এক এক জায়গায়। এরপরে আবার লাভ দিয়ে কই যাইতে হবে জানো, এরপরের দিন লাগ দিয়ে আবার যাইতে হবে পাকস্থলিতে, এই যে এখানে, এই যে পাকস্থলী। পাকস্থলী একটু পড়ানোর পরে আবার চলে যাবে ক্ষুদ্রান্তে। আমি পাকস্থলী শেষ করবো, তারপর ক্ষুদ্রান্তে যাবো, ঠিক আছে। অনেক এলোমেলো, এই জন্য একটা ক্লাসও মিস দিবা না, আমার কাছে মিস দিলে কিন্তু লস করবা, ঠিক আছে। আজকের না পড়ে অনেক সময় হয়ে গেছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।